আর প্রতিবারের মতো এবারও রয়েছে আপনাদের জন্য প্রথম ঘন্টার একটি দারুণ গল্প। আজকে টিও ক্লাসিক সত্যজিৎ রায়ের লেখা ম্যাকেঞ্জি ফ্রুট আর পড়ে শোনাবে সেতু। তো ঠিক আছে, শুরু করছি আজকের প্রথম ঘন্টার গল্পের প্রথম পর্ব, যার নাম হচ্ছে ম্যাকেঞ্জি ফ্রুট। সত্যজিৎ রায়ের লেখা, পড়ে শোনাচ্ছে সেতু। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রথম পর্বের পর চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে। ম্যাকেঞ্জি সাহেবের বাগানে আশ্চর্য গাছটা আবিষ্কার করলেন নিশিকান্ত বাবু। সাহেব যে গাছপালা ভালোবাসতেন সেটা করিমগঞ্জে এসে শুনেছিলেন নিশিকান্ত বাবু। ভারত স্বাধীন হবার পর বছর 7 মধ্যেই সাহেব অস্ট্রেলিয়ায় তার দেশে ফিরে যান। তারপর থেকে এই বাংলো বাড়িটা খালি পড়ে আছে। লোকে বলে সাহেবের গিন্নি নাকি এই বাড়িতে বজ্রাঘাতে মারা যান। সাদা গাউন পরা তার ভূতকে নাকি বাগানে ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণিমা রাতে। তাই এ বাড়ির দিকে বিশেষ কেউ আসে না। নিশিকান্ত বাবু বহরমপুরের সরকারি স্কুলে মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন। নিশিকান্ত বাবু বহরমপুরের সরকারি স্কুল মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন যাদব কবিরাজকে দিয়ে তার বাতের চিকিৎসা করানোর জন্য। মাধব ডাক্তারের খ্যাতি দেশজোড়া না হলেও প্রদেশজোড়া তো বটেই। বন্ধু তারক বাগচির বাড়িতে কদিন থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাবেন, এই ছিল কথা, কিন্তু সে আর হল না। প্রথমত এসে শুনলেন যে মাধব কবিরাজ মারা গেছে, তাও 1.5 মাস আগে। তারপর তারক বাগচি বললেন, তুমি একা মানুষ, বিয়ে থা করনি, কার জন্য ফিরবে বহরমপুরে? এখানে থেকে যাও। করিমগঞ্জের জল হাওয়াতেই তোমার বাত ভালো হয়ে যাবে, বুঝছো? অনুরোধ এড়াতে পারেননি নিশিকান্ত বাবু। একবার যেতেই হয়েছিল বহরমপুর তল্পিতল্পা গুটি আনার জন্য। সেই থেকে পেইং গেস্ট হয়ে আছেন বন্ধুর বাড়িতে। বেশ ছিমছাম বাড়ি। মুনসেফের আয় থেকে তারক বাগচি তৈরি করেছেন 64-এ। জায়গাটা যে মনোরম তাতে কোনো সন্দেহ নেই। এককালে রেশমের কুঠি ছিল করিমগঞ্জে। সেই সূত্রেই ম্যাকেঞ্জি সাহেবের পূর্বপুরুষ এখানে বাসা বেঁধেছিল। কুঠি উঠে গেছে 100 বছর আগে, কিন্তু ম্যাকেঞ্জিরা করিমগঞ্জের মায়া কাটাতে পারেননি। শেষ সাহেব জন ম্যাকেঞ্জি হয়তো থেকেই যেতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার মন ভেঙে গিয়েছিল। তার ছেলে অস্ট্রেলিয়াতে পশমের ব্যবসা করে। সেই বাপকে চিঠি লিখে দেশে ডাকিয়ে নেয়। বন্ধুর সঙ্গে নিশিকান্ত বাবুর একটা ব্যাপার বেমিল। তারক বাগচি ঘর কোনো মানুষ। কাজের পর বাড়িতে এসে আরাম কেদারায় গায়ে লিয়ে দেন। আর নিশিকান্ত বাবুর হেঁটে বেড়ানোর অভ্যাস। বাত সত্ত্বেও সকালে সন্ধে মাইল 2 না হাঁটলে তার ভাত হজম হয় না। করিমগঞ্জে আসার দিন 3 মধ্যেই বেড়ানোর পথে ম্যাকেঞ্জি সাহেবের পরিত্যক্ত বাংলোটা তার চোখে পড়ল। পাঁচিল দিয়ে ঘেরা, 2.5 বিঘে জমির মাঝখানে ছবির মতো একতলা বাংলো, খাপড়া দেওয়া ঢালু ছাদ, সামনে পিছনে বারান্দা, চারিদিক ঘিরে আছে গাছপালা। নিশিকান্ত বাবু গাছপালা ভালোবাসেন। বোটানি তার প্রিয় সাবজেক্ট ছিল কলেজে। বহরমপুরের বাড়িতে তার নিজেরও একটা ছোট বাগান ছিল। তার উপরে অনুসন্ধি ইচ্ছা তার চরিত্রের একটা বিশেষ অঙ্গ। এত বিচিত্র রকমের গাছ দেখে তিনি আর লোভ সামলাতে পারেননি। 10ই কার্তিক 1387, তারিখটা জরুরি। তিনি বন্ধুর নিষেধ অমান্য করে কাপড় হাটের উপর তুলে পাঁচিলের একটি ভাঙা অংশ টপকে ঢুকে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারকেল ইত্যাদি যাবতীয় দেশি গাছ ছাড়াও ছবিতে এবং শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা কিছু বিদেশি গাছও চোখে পড়ল নিশিকান্ত বাবুর। ফুল গাছ যা ছিল তার কিছু আর অবশিষ্ট নেই। আগাছায় ভরে আছে চারিপাশ। তারই মধ্য দিয়ে এক অদম্য কৌতূহলে গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললেন নিশিকান্ত বাবু। বাগানের মধ্যে দিয়ে পাথরে বাঁধানো পথ এঁকে বেঁকে চলে গেছে।
আশেপাশে ছড়ানো রয়েছে শ্বেত পাথরের স্ট্যাচু, লোহার বেঞ্চি, জল শুকিয়ে যাওয়া ফোয়ারা। বেশ শৌখিন লোক ছিলেন ম্যাকেঞ্জি, তাতে কোনো সন্দেহ নেই। বাংলোর পেছন দিকটা পৌঁছে গন্ধটা পেলেন নিশিকান্ত বাবু। কোন ফুল কিংবা ফলের গন্ধ, তবে চেনা নয়, স্নিগ্ধ মিষ্টি গন্ধ। নিশিকান্ত বাবু এগিয়ে গেলেন অনুসন্ধান করতে। শরৎকালের দিন ছোট হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে পড়বে। গন্ধের কারণটা কি সেটা তার আগেই জানা দরকার। একটা সিংহের মূর্তি পেরিয়ে 3 পা যেতেই নিশিকান্ত বাবুকে থেমে যেতে হলো। সামনে বায়ে একটা কবরী গাছ, তার ঠিক পিছনে একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় একটা অচেনা গাছের গায়ে পশ্চিম দিক থেকে সূর্যের আলো এসে পড়ে একটা দিককে যেন সোনার পাতে মুড়ে দিয়েছে। নিশিকান্ত বাবু এগিয়ে গেলেন গাছটার দিকে। গন্ধ যে এই গাছটা থেকেই আসছে তাতে সন্দেহ নেই। গাছের ফল থেকে, সাদা রঙের ফল, ওপর দিকটা গোল, তলাটা ঈষৎ সুচল। গোল অংশটা ব্যাস একটা মাঝারি সাইজের কমলা লেবুর মতো। গাছের পাতাগুলো লক্ষ্য করলেন নিশিকান্ত বাবু, আর সঙ্গে সঙ্গে ক্লাসে শেখা বোটানির কিছু নামও মনে পড়ল তার। পাতার রং গাঢ় সবুজ, কম্পাউন্ড লিফ, অবলং সিরেট। গাছটা প্রায় 1.5 জন মানুষের মতো উঁচু, ফলের সংখ্যা কম করে 50। তাদের গা থেকে সোনালি রোদ ক্রমে সরে যাচ্ছে, কিন্তু ফলের রংটায় যেন একটা নিজস্ব উজ্জ্বল্য আছে, যাতে মনে হয় অন্ধকার হবার পরও সেগুলো চোখ টানবে। প্রায় মিনিট 10 ধরে গাছটার এদিক ওদিক ঘুরে অবশেষে নিশিকান্ত বাবুর মায়া কাটাতে হলো। পোকামাকড়ের অভাব নেই এই পরিত্যক্ত বাগানে। এই বেলা বেরিয়ে পড়া দরকার। খালি হাতে ফিরবেন কিনা? না, এই অভিনব গাছের একটি ফল সঙ্গে অবশ্যই নিতে হবে। তারকবাবু ফলটা দেখে নিশিকান্ত বাবুর মতো না হলেও খানিকটা বিস্মিত হলেন বইকি। এ আবার কি আনলে সঙ্গে করে? নিশিকান্ত বাবু বললেন। তারকবাবু ফলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা নেড়ে বললেন, এ জিনিস তো কোশ্চিনকালও দেখিনি হে, অস্ট্রেলিয়ার ফলই হবে বলে মনে হচ্ছে। কিন্তু সেটা সঠিক জানা যায় কি করে বলতো? বললেন নিশিকান্ত বাবু। ফলের নাম না জানা অবধি নিশিকান্ত বাবু শান্তি নেই। তুমি জ্ঞান বাবুকে দেখাও, বললেন তারেক বাগচি। ওর দেশে বিদেশে অনেক ঘোড়া রয়েছে, দেখো উনি কিছু চিনতে পারেন কিনা। জ্ঞানবাবু অর্থাৎ জ্ঞান প্রকাশ চৌধুরী। চৌধুরীরা করিমগঞ্জে জমিদার ছিলেন। জ্ঞান প্রকাশে ছিল ভ্রমণের নেশা। এখন তার বয়স 65, তবে যুবা বয়সে যখন জমিদারি উচ্ছেদ হয়নি তখন বাপের পয়সায় অনেক ঘুরেছেন। অনেক দেশের অনেক কিছু জিনিস সংগ্রহ করে এনে বাড়ি ভরিয়ে ফেলেছেন। নিশিকান্ত বাবু তার বন্ধুর কথা মতো ফলটি থলেতে ভরে নিয়ে জ্ঞান চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন। ভদ্রলোক তখন তার বৈঠকখানায় বসে কলের গান শুনছেন। আজকাল ভদ্রলোকের নেশা পুরনো বাংলা গানের রেকর্ড আর ডাক টিকিট এসে দাঁড়িয়েছে। চৌধুরী মশাই হাল ফ্যাশনের রেকর্ড প্লেয়ারে বিশ্বাস করেন না। তার গ্রামোফোনে চোঙা আছে এবং সেটি হাতে ঘুরিয়ে দম দিয়ে চালাতে হয়। কাজেই কলের গান বলাটাই ঠিক। 3 মিনিটের রেকর্ড। জহুরাবাইয়ের গান শেষ হতে চাবি টিপে মেশিন বন্ধ করে ভদ্রলোক নিশিকান্ত বাবুকে বসতে বললেন। হাতের ফলটা থলি থেকে বার করে শ্বেত পাথরের টেবিলের উপর রেখে পাশের সোফায় আসন গ্রহণ করলেন নিশিকান্ত বাবু। ওটা আবার কি? জ্ঞানবাবুর দৃষ্টি ফলের দিকে। নিশিকান্ত বাবু নম্রভাবে বললেন, আগে ওটার জন্যই আপনার কাছে আসা। এই ফলটা পেয়েছি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, কিন্তু কি ফল সেটা বুঝতে পারছি না। আপনি তো অনেক ঘুরেছেন টুরেছেন, তাই দেখি ফলটা।
নিশিকান্তবাবু ফলটা দিলেন চৌধুরী মশাইয়ের হাতে। সেটাকে নেড়ে চেড়ে শুকে টুকে দেখে মাথা নাড়লেন জ্ঞান চৌধুরী। এ ফল তো দেখছি আমারও অজানা। আপনি বরং কোনো বটানিস্টকে জিজ্ঞেস করুন। প্রেসিডেন্সির বটানির অধ্যাপক এখন বোধ করি বিনয় সোম। সেদিন কাগজে যেন দেখলাম নামটা, সে যদি বলতে পারেন। নিশিকান্তবাবু চিন্তায় পড়ে গেলেন। তাকে তাহলে কলকাতায় যেতে হবে এই ফল নিয়ে? আপনি এক কাজ করুন। তার চিন্তাটা আজ করেই যেন বললেন জ্ঞান চৌধুরী। আমার মেজ ছেলের পোলারয়েড ক্যামেরা আছে, সেই আপনাকে ফল সমেত রঙিন গাছের ছবি তুলে দেবে। তারই এক কপি আপনি সোমকে পাঠিয়ে দেন, তারপর দেখুন কি বলে। মেজ ছেলে জ্যোতিপ্রকাশ চৌধুরী কানাডায় প্রফেসরি করেন, সম্প্রতি বিয়ে করতে এসছেন করিমগঞ্জে। তিনি খুশি হয়েই তার ক্যামেরার সাঁচা টেপার সঙ্গে সঙ্গে একটি সাদা কাগজ সরাত করে ক্যামেরার গায়ে একটি খাঁজের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর চোখের সামনেই এক মিনিটের মধ্যে ভেলকির মতো সেই কাগজে গাছের রঙিন ছবি ফুটে বেরোল। জ্যোতিপ্রকাশ ছবিটা ছিঁড়ে নিশিকান্তবাবুকে দিয়ে দিলেন। ছবিটা হাতে নিয়ে একটু ইতস্তত করে নিশিকান্তবাবু বললেন, একটা ছবি যদি হারিয়ে টারিয়ে যায়। জ্যোতিপ্রকাশ বিনা বাক্য ব্যয়ে আরো দুখানা ছবি তুলে দিলেন নিশিকান্তবাবুকে। ছবির সঙ্গে তার কলেজলব্ধ জ্ঞানের উপর নির্ভর করে নিশিকান্তবাবু গাছের একটি বর্ণনা দিয়ে প্রেসিডেন্সির অধ্যাপক বিনয় সোমের কাছে পাঠিয়ে দিলেন। 7 দিনের মধ্যে উত্তর এসে গেল। বিনয় সোম জানালেন এমন গাছ তিনি কখনো দেখেননি। কিন্তু নিশিকান্তবাবু সহজে ছাড়বার পাত্র নয়। বর্ণনা সমেত আরেকটি ছবি তিনি পাঠালেন ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল সোসাইটিতে। জ্ঞানবাবুর বাড়িতে হুইটেকার্স অ্যালমানাক ছিল, তাতেই পাওয়া গেল সোসাইটির ঠিকানা। উত্তর আসতে লাগলো 3 সপ্তাহ। সোসাইটির পক্ষ থেকে মার্টিমার সাহেব জানিয়েছেন যে ফল সমেত গাছের যে ছবি পাঠানো হয়েছে তাতে যদি কোনো কারচুপি না থাকে তাহলে বলতেই হবে যে গাছটির জাত অজ্ঞাত। এরপর যেটা ঘটল তাতে নিশিকান্ত বাবুর চরিত্রের আরেকটি দিকের পরিচয় পাওয়া গেল, সেটা হলো তার ভাবুক দিক। একদিন রাত্রে বিছানা শুয়ে নিশিকান্ত বাবু ভাবলেন, এই যে মানুষ এত রকম শাকসবজি ফলমূল শস্যকে খাদ্য হিসেবে ব্যবহার করছে, এর শুরু হলো কবে? আম জাম কলা কমলা পেঁপে পেয়ারা এসব কে বা কারা প্রথম খেলো? এই কথা তো ইতিহাস লেখে না। অমুক ফল সুস্বাদু, অমুক ফল খাদ্য পুষ্টিকর, এসব কে আবিষ্কার করলো? এর মধ্যে এমনও তো অনেক কিছু আছে যা মানুষের খাদ্য নয়, যা খেলে মানুষের অনিষ্ট হতে পারে। কয়েক শ্রেণীর ব্যাঙের ছাতা, যা মানুষের পক্ষে মারাত্মক, সেটা যে খাওয়া চলে না সেটাও তো একদিন মানুষকে খেয়েই বুঝতে হয়েছিল। শাস্ত্রে যাবতীয় খাদ্যের গুণাগুণ লেখা, কিন্তু শাস্ত্র লেখা হয়েছে এই তো সেদিন, মানুষ সভ্য হবার অনেক পরে। তার লক্ষ লক্ষ বছর আগেই তো সেসব খাদ্য মানুষ খেতে শুরু করে দিয়েছে। ইতিহাসে এমন একটিও নজির আছে কি যেখানে বলা হয়েছে অমুক ফল অমুক শস্য আজ প্রথম অমুক ব্যক্তি খেয়ে সেটাকে খাদ্য হিসেবে প্রমাণ করলো? এইসব চিন্তা থেকেই নিশিকান্ত বাবু একদিন স্থির করলেন যে এই নতুন ফল, যার নাম তিনি দিয়েছেন ম্যাকেঞ্জি ফ্রুট, তাকে খেয়ে দেখতে হবে। তার এই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি বন্ধুকে কিছু বললেন না, কারণ বললে তিনি হয় উদাসীন্য প্রকাশ করবেন, না হয় হা হা করে উঠবেন। দুটোর কোনোটাই নিশিকান্তবাবু চান না। এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই নিশিকান্তবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে।
মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছে ফল নেই, সব ঝরে পড়েছে, কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের দিনের চেয়ে বেশি। নিশিকান্তবাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন। টসটসে দেখে 3টি ফল পেরে ঝোলায় পুরে বাড়িমুখো হলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন তার হৃদস্পন্দনের মাত্রা সাধারণ অবস্থার চেয়ে বেশ খানিকটা দ্রুত। আজ তিনি যা করতে চলেছেন সেটা পৃথিবীর আর কেউ কোনোদিন করেনি। কিন্তু তাই কি? গাছটা তো ছিল ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, তিনি নিজে কি এ ফল কোনোদিন খেয়ে দেখেননি? এই নতুন প্রশ্নটা সাময়িকভাবে নিশিকান্তবাবুর সমস্ত উৎসাহকে ব্লটিং পেপারের মতো শুষে নিল। কে দিতে পারে এই প্রশ্নের উত্তর? ম্যাকেঞ্জি সাহেবের সঙ্গে করিমগঞ্জের কারোর ঘনিষ্ঠতা ছিল কিনা সেটা আগে জানা দরকার, তারপরে ফল ভক্ষণ। উত্তর মিলল তারকবাবুর কাছে। ম্যাকেঞ্জি বিশেষ মিশতেন না কারোর সঙ্গে, বুঝছো? তবে শিবচরণ নুকলের সঙ্গে সাহেবকে ঘুরতে দেখেছি বার কয়েক। বোধহয় সাহেবের কোনো মামলার সূত্রে দুজনের আলাপ হয়। শিবশরণ মিত্র ব্যাপারটাকে অনেক সহজ করে দিলেন। বললেন, মামলা নয়, তার বাগানের শখ, বুঝছেন? আমারও বাগানের শখ, আর এই সূত্রে আমাদের আলাপ। 43 রকম গোলাপ ফুল ছিল আমার বাগানে, সাহেব দেখে খুব তারিফ করেছিলেন। নিশিকান্তবাবু ভরসা পেয়ে ঝোলা থেকে ফলটা বার করলেন। এই ফল কি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে দেখেছেন কখনো? শিবচরণ বাবুর ভুরু কুঁচকে গেল। সাহেবের বাগানে ছিল এই ফল? আগে হ্যাঁ। কোনখানে বলুন তো? নিশিকান্তবাবু বর্ণনা দিলেন। কাছাকাছি একটা বাজে ঝলসানো আমলকি গাছ দেখেছেন আপনি? প্রশ্ন করলেন শিবচরণ বাবু। তা আছে, মনে পড়ছে নিশিকান্তবাবুর। এই অজানা গাছটার পূব দিকে 10 হাত দূরে। তার মানে মেম সাহেব যেখানে মারা গিয়েছিলেন ঠিক সেইখানে গাছ, বললেন শিবচরণ উকিল। তবে সাহেব থাকাকালীন এই গাছ ছিল না, বুঝছেন? থাকলে আমার চোখে পড়তো। ও বাগানে সাহেবের সঙ্গে ঘুরেছি, আমি অনেক ঘুরেছি। হাফ ছাড়লেন নিশিকান্তবাবু। পায়োনিয়ার হবার পথে তার আর কোনো বাধা নেই। তিনিই হবেন ম্যাকেঞ্জি ফ্রুটের প্রথম ভক্ষক। সেই রাত্রিরে নিতাই ঠাকুরের রান্না চচ্চড়ি, মুসুরির ডাল, লাউ ঘন্ট আর ট্যাংরা মাছের ঝোল খেয়ে বন্ধুর সঙ্গে উত্তরের বারান্দায় বসে 1/2 ঘন্টা খানিক গল্প করে নিশিকান্তবাবু চলে এলেন নিজের ঘরে। বিকেল থেকে মেঘ করেছিল। 10টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বেশ ঝাঁকিয়ে বৃষ্টি নামল। নিশিকান্তবাবু ঘরের দরজা ভেজিয়ে দিয়ে কুজো থেকে 1 গ্লাস জল ঢেলে নিয়ে খাটের পাশে টেবিলের উপর রাখলেন। তারপর একটি ম্যাকেঞ্জি ফ্রুট হাতে নিয়ে দেয়ালে টাঙানো পরমহংসদেবের ছবিটা উদ্দেশ্য করে একটা নমস্কার ঠুকে শরীরটাকে টান করে হাতের ফলে কামড় দিলেন। বারতিনেক চিবোনোর পর ফলের রস খাদ্যনালীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এ একেবারেই দেবভোগ্য ফল। এর সঙ্গে অন্য কোনো ফলের সাদৃশ্য নেই, তুলনাও নেই। একটি আস্ত ফল শেষ করতে 5 মিনিট লাগলো নিশিকান্তবাবুর। তখন রাত 11:15। ঘুমানোর কোনো প্রশ্ন ওঠে না। একে তো আবিষ্কারের উত্তেজনা, তার উপর একটা সংশয়। ফলে যদি কোনো অনিষ্ট হয় সেটা হয়তো রাতারাতি জানা যাবে। নিশিকান্তবাবু ঘন ঘন নিজের নাড়ি টিপে দেখতে লাগলেন। চেহারাও কোনো অনিষ্টের ছাপ পড়ছে কিনা জানার জন্য 1/2 ঘন্টা অন্তর অন্তর দেয়ালে টাঙানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। শেষটায় মাঝরাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পায়চারি করে শরীরের মাংসপেশিগুলো সব ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে দেখলেন। 5টার ঠিক পরে যখন ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে তখন নিশিকান্তবাবু উপলব্ধি করলেন যে তার কোমরের বাত সম্পূর্ণ সেরে গেছে এবং এমন সুস্থ তিনি গত 30 বছরের মধ্যে কখনো বোধ করেননি।
ম্যাকেঞ্জি ফলের এই আশ্চর্য স্বাদ তিনি একাই ভোগ করবেন, এটা নিশিকান্ত বাবুর কাছে ন্যায্য বলে মনে হল না। সেই সঙ্গে তিনি যে ফলের সন্ধান পেয়েছেন এবং তিনি যে প্রথম এই ফল খেয়ে দেখছেন সেটা তো জানানো দরকার। বন্ধুর এ ব্যাপারে কোনো উৎসাহ নেই, সেটা নিশিকান্ত বাবু ভালোভাবেই জানেন। ব্যাপারটা কোনো গণ্যমান্য ব্যক্তির গোচরে আনা উচিত এটা মনে করে জ্ঞান চৌধুরীর নামটাই সবচেয়ে আগে মনে পড়ল। মানুষে মানুষের রুচির ব্যবধান ঘটে এটা নিশিকান্ত বাবু জানেন, কিন্তু এমন সুস্বাদু ফল কারোর খারাপ লাগতে পারে এটা যেন তার বিশ্বাস হচ্ছিল না। তাই একটি ফল সঙ্গে নিয়ে তিনি গেলেন চৌধুরী নিবাসে। বৈঠকখানায় জ্ঞানবাবুর সঙ্গে একটি অবাঙালি ভদ্রলোককে দেখে কিছুটা দমে গেলেও নিশিকান্ত বাবু ভনিতা না করে তার আসার কারণটা জানিয়ে দিয়ে থলে থেকে ফলটা বের করে চৌধুরী মশাইয়ের সামনে টেবিলের উপর রাখলেন। দাম জানলেন এ ফলের? জ্ঞান চৌধুরী প্রশ্ন করলেন। নিশিকান্ত বাবু জানালেন যে রয়্যাল বোটানিক্যাল সোসাইটি পর্যন্ত ছবি দেখে ফলটাকে চিনতে পারেনি। আপনি খেয়ে দেখুন, অতি সুস্বাদু ফল। জ্ঞানবাবু আপত্তি করলেন না, তবে কামড় দিয়ে না খেয়ে চাকরকে ডেকে ছুরি আর দুটো প্লেট আনিয়ে নিজে এক টুকরো নিয়ে এক টুকরো দিলেন অন্য ভদ্রলোকটিকে। খাওয়ার পর দুজনের মুখের ভাব দেখে নিশিকান্ত বাবুর মন খুশিতে ভরে গেল। এই যে অতি সুস্বাদু ফল মশাই, বললেন জ্ঞানবাবু। ওয়ান্ডারফুল, বললেন অন্য ভদ্রলোক। ডিলিশিয়াস। এ ফল কোথায় মিললো দাদা? নিশিকান্ত বাবু সরল মনে সবকিছু বললেন, এমনকি তার বাদ ছেড়ে যাওয়ার ব্যাপারটা পর্যন্ত। ম্যাকেঞ্জি ফ্রুট, এ কি আপনারই দেওয়া নাম নাকি? অবাঙালি ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন। নাম তো একটা দেওয়া দরকার, বললেন নিশিকান্ত বাবু। এছাড়া আর কিছু মনে পড়ল না। নামখানা যে বেশ জবরদস্ত হয়েছে সেটা দুই ভদ্রলোকই স্বীকার করলেন। আর বেশি কথা না বাড়িয়ে দুজনকে নমস্কার করে নিশিকান্ত বাবু বিদায় নিলেন। চৌধুরী নিবাস থেকে রাস্তায় বেরিয়ে নিশিকান্ত বাবুর ভারী প্রসন্ন বোধ হল। একটা কীর্তি রেখে যেতে চলেছেন তিনি। এমন যে হবে সেটা তার ৬২ বছরের জীবনের ঘটনা থেকে কারোর বোঝার সাধ্য ছিল কি? ছিল না। মাঝারি মানুষের মাঝারি জীবন তার, আর লক্ষ লক্ষ মাঝারি জীবনের সঙ্গে তার কোনো পার্থক্য নেই, কিন্তু আজ তিনি অনন্য। শুধু বাঙালিদের মধ্যে নয়, নিজের দেশবাসীদের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে। কিন্তু কীর্তির শেষ তো এখানেই না। এই ফল যদি ১০ জনের হাতে তুলে দেওয়া যায় তবেই না কীর্তি। ফলের ব্যাপক চাষ হলে দেশের লোকের যে কত উপকার হবে সেটা ভাবতেই নিশিকান্ত বাবুর বুক ১০ হাত হয়ে গেল। ফলের বীজ তো তার আছেই, হালকা বেগুনি শ্বাসের ভিতর কালো রঙের বীজ। সেটা পুতলে গাছ হবে নাকি? তার বাড়ির পিছন দিকে লাউ মাচার পাশে তো খানিকটা জমি রয়েছে, সেখানে পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? কিন্তু সে গুড়ে বালি, বিচি পুঁতে জল টল দিয়ে কোনো লাভ হলো না। ৭ দিন অপেক্ষা করেও অঙ্কুরের কোনো চিহ্ন দেখতে পেলেন না নিশিকান্ত। ইতিমধ্যেই ফলের আশ্চর্য গুণের আরো পরিচয় পেয়েছেন তিনি। পড়শি অবনী ঘোষের ৮ বছরের ছেলে ভূত তার কাছে মাঝে মধ্যে অঙ্ক দেখাতে আসত। তার ফ্যারিনজাইটিস সেরে গেছে ফল খেয়ে। পাড়ার একটা ঘেও কুকুর তারকবাবুর বাড়ির রাস্তার দিকে বারান্দার সামনে এসে রোজ ঘুরঘুর করে। নিশিকান্তবাবু তাকে ফলের এক টুকরো খেতে দেওয়ায় ২ দিন পরে দেখলেন তার ঘা শুকিয়ে গেছে। এমনকি বন্ধুকে না বলে তার চায়ে ১ চামচ ম্যাকেঞ্জির রস মিশিয়ে দেওয়ার ফলে ভদ্রলোকের ১০ দিনের বসা সর্দি একদিনেই হাওয়া।
কিন্তু শুধু করিমগঞ্জের লোকেরাই ফলের কথা জানবে, বাইরের আর কেউ জানবে না, এটা কি হয়? জ্যোতিপ্রকাশ বাবুর তোলা একটা ছবি এখনো আছে নিশিকান্ত বাবুর কাছে। ইংরেজিতে ফুলস ক্যাপের চারপাতে একটা প্রবন্ধ লিখে ছবি সমেত স্টেটসম্যান পত্রিকায় পাঠিয়ে দিলেন তিনি। প্রবন্ধের নাম এ ওয়ান্ডারফুল নিউ ফ্রুট। বলা বাহুল্য তিনি নিজেই ফলের আবিষ্কর্তা, সেটা বেশ পরিষ্কারভাবে লিখে দিলেন নিশিকান্ত বাবু। এই অবস্থায় আত্মপ্রচার লোভটা সামলানো কি সহজ কথা? 7 দিন বাদে একটা বছর 25 যুবক তার বাড়িতে এলো দেখা করতে। ইনি অঞ্জন সেনগুপ্ত, স্টেটসম্যানের রিপোর্টার। স্মার্ট চেহারা, চোখে পুরো চশমা, সঙ্গে ক্যামেরা ও টেপ রেকর্ডার। নিশিকান্তবাবু যে ফলটার কথা লিখেছেন সেটা সম্বন্ধে আরো তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে তাকে। নিশিকান্তবাবু খুশি হলেন। এই তো চাই, এটাই তো আশা করেছিলেন তিনি। আমার লেখাটা যাচ্ছে তো? নিশিকান্তবাবু প্রশ্ন করলেন। লেখার চেয়ে মানে আজকাল সাক্ষাৎকারটা একটু বেশি লোকে পছন্দ করে, বললেন অঞ্জন সেনগুপ্ত। আমি কি গাছটা একবার দেখতে পারি? নিশ্চয়ই পারেন, বললেন নিশিকান্ত বাবু, তবে মাইলখানেক হাঁটতে হবে। দুজনে মিলে বেরিয়ে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানের উদ্দেশ্যে। দিন 10 যাওয়া হয়নি বাগানে। শেষ যেদিন গেছেন সেদিনও নিশিকান্ত বাবু দেখেছেন গাছ ফলের ভারে নুয়ে পড়ছে। এই ফলের কি তাহলে কোনো সিজন নেই? সারা বছরই কি গাছে ফল থাকে? যাবার পথে এইসব প্রশ্ন নিশিকান্ত বাবুর মনে ঘুরছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেই বাগানে তিনি ছাড়া গত কয়েক মাস কেউ প্রবেশ করেননি, এক ক্যামেরা নিয়ে জ্যোতিপ্রকাশ চৌধুরী ছাড়া, সেখানে আজ এত লোক কেন? দুজন লোককে চিনতে পারলেন নিশিকান্ত বাবু, জ্ঞান প্রকাশ চৌধুরী ও তার ঘরে সেদিন যে অবাঙালি ভদ্রলোকটি ছিলেন তিনি। আজ তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জ্ঞানবাবু। একে সেদিন দেখেছেন আপনি, ইনি হচ্ছেন চুনিলাল মানসুখানি। আপনার দেওয়া সেই ফলটি খেয়ে অবধি এর মাথায় নানান ফন্দি খেলছে। তাই বুঝি? নিশিকান্ত বাবুর বুকের মধ্যে কেমন যেন দুরু দুরু আরম্ভ হয়ে গেছে। কিছু একটা ঘটতে যাচ্ছে সেটা তিনি বেশ বুঝতে পারছেন। ওই ফলের চাষ করার ইচ্ছে মিস্টার মানসুখানির। ব্যবসাদার মানুষ তো, নতুন ব্যবসার সুযোগ পেলে ওকে সামলানো দেয়। নিশিকান্ত বাবু কথাটা না বলে পারলেন না। কিন্তু আমি বীজ পুঁতে দেখেছি, চারার কোনো লক্ষণ নেই। মানসুখানি হেসে উঠলেন। গাছ শুধু এ মাটিতেই জন্মায়। ওই দেখুন 7 দিন আগে পোতা বীজ কেমন গজিয়েছে। নিশিকান্ত বাবু অবাক হয়ে দেখলেন আগের গাছটা থেকে হাত 10 ডাইনে একটি সতেজ গাছের চারা। পাতা দেখে তাকে চিনতেও কোনো অসুবিধা হয় না। সাংবাদিক অঞ্জন সেনগুপ্ত জোর খবরের গন্ধ পেয়ে নিশিকান্ত বাবুকে ছেড়ে মানসুখানিকে ধরে ইন্টারভিউ নিয়ে বসলেন। নিশিকান্ত বাবুর প্রবন্ধের বদলে সেই ইন্টারভিউটাই বেরোলো কাগজে। 6 মাসের মধ্যে ম্যাকেঞ্জি ফলের গাছে ম্যাকেঞ্জি সাহেবের বাগান ভরে গেল। 1 মাসের মধ্যে জ্ঞান চৌধুরীর সঙ্গে পার্টনারশিপে মানসুখানির ব্যবসা চালু হয়ে গেল। মাত্র 162টা গাছ, কিন্তু তা থেকে ফল পাওয়া যায় সারা বছর ধরে। ইতিমধ্যে গবেষণাগারে পরীক্ষা করে জানা গেছে ফলে 7 রকমের ভিটামিন রয়েছে, এবং সেই সঙ্গে আরো এমন কিছু আছে যার সঙ্গে রাসায়নিক বিদ্যার এখনো পরিচয় হয়নি। স্বাদ, গন্ধ, উপকারিতা ও দুষ্প্রাপ্যতার জন্য ফলের দাম হলো আকাশ ছোঁয়া। একটি টিনে 2 টুকরো করে খোসা ছাড়ানো বীজহীন ফল। প্রতি টিনের দাম ভারতীয় টাকার হিসাবে 350। দেশের লোক সে ফলে শুধু নামই শুনেছে, তাদের ঘরে সে ফল পৌঁছায় না, কারণ সব ফল চলে যায় জাপান, ইউরোপ ও আমেরিকায়। ফলের খ্যাতি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ম্যাকেঞ্জি সাহেবের বাগানের বাইরে সে ফল গজানো সম্ভব হয়নি। যেমন বাগানে, তেমনি করিমগঞ্জের লাগোয়া বীরসিংহপুরে
ফল যেখানে টিনে ভরা হয় সেই কারখানায় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে। বাগানের চারপাশ ঘিরে নতুন পাঁচিল উঠেছে, দেখে মনে হয় জেলখানার পাঁচিল। বাংলো ভেঙে মানসুখানি ম্যাকেঞ্জি ফ্রুট কোম্পানির আধুনিক অফিস তৈরি হয়েছে। রোজ সকাল 9টায় জার্মান মার্সিডিজ গাড়িতে ভদ্রলোককে সে অফিসে আসতে দেখা যায়। তার কয়েকজন খুব কাছের লোকও মাঝে মাঝে সেখানে আসেন, আর যাবার সময় সঙ্গে একটি করে ফলের টিন নিয়ে যান কনসেশন রেটে। এছাড়া অফিসের কর্মীর বাইরে আর কারোর প্রবেশের অধিকার নেই। আজ 1.5 বছর হলো এই ব্যবসা চালু হয়েছে, কিন্তু নিশিকান্ত বাবুর হতভম্ব ভাবটা এখনো কাটেনি। অফিস খোলার 2 দিন বাদে তিনি গিয়েছিলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগান দেখতে, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তিনি ভারী অবাক হয়ে বললেন, हम निशिकांत बोस है, ये फल हमारी आविष्कार है, तुम्हारा बाबू के जाके बोलो। কিন্তু সশস্ত্র দ্বাররক্ষক তার কথায় কান দেননি। জ্ঞান চৌধুরীর বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি, তিনি এখন আর যার তার সঙ্গে দেখা করেন না। তারক বাগচি অবশ্য এতদিনে সবই জেনেছেন। তিনি ভৎসনা শুরু বন্ধুকে বললেন, তোমার বন্ধু উকিল, তুমি তার সঙ্গে পরামর্শ না করে ফস করে কতগুলো ব্যাপার করে বসলে। ধুরন্ধর লোকের মধ্যে গতি বুঝবে কি করে তুমি? তোমাকে বোকা পেয়ে তারা যে লেঙ্গি মারবে, এতে আশ্চর্য কি? তবে একটি ফল নিশিকান্ত বাবুর কাছে রয়ে গেছে। বীরসিংহপুরে গিয়ে একটি খালি টিন তিনি সংগ্রহ করে এনেছিলেন অনেক কষ্টে। সেই ফল তার মধ্যে তিনি রেখে দিয়েছেন। তারই আবিষ্কার এই ফল। তিনি প্রথম খেয়েছিলেন, তিনি নামকরণ করেছিলেন ম্যাকেঞ্জি ফ্রুট। সেই আশ্চর্য ফল এই 1.5 বছর পরে আজও টাটকা রয়েছে। এতক্ষণ শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প ম্যাকেঞ্জি ফ্রুট, আর পড়ে শোনাচ্ছিল সেতু। আর সময় হয়ে গেছে এখন আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার, অর্থাৎ 2য় ঘন্টার মূল গল্প। আজকের গল্পের নাম এখন বলছি না, বলবো একদম গল্পের শেষে। কিন্তু যিনি লিখেছেন তার নাম বলছি মাকসুদা রহমান মেঘনা। আর গল্পের প্রথম পর্ব শুনবো এখন, আর ছোট্ট একটা বিরতি নেই, ফিরে এসে তারপর শুনবো বাকি অংশ। যা টাকার বিনিময়ে বন্ধ করা যায় না। আমাদের চারপাশের সমাজে প্রতিনিয়ত এমন অনেক ভয়ঙ্কর পাপ করে অপরাধীরা টাকার জোরে পার পেয়ে যাচ্ছে। সত্যি কি টাকার এত ক্ষমতা? আমার মনে হয় না। সত্য এতটাই শক্তিশালী যে সাময়িক ক্ষমতায় পাপীরা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে ঠিকই, কিন্তু সত্য তার নিজস্ব গতিতে সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে আসে। কোনো কিছুর বিনিময়ে বা কোনো ক্ষমতার আড়ালে সত্যকে ঢেকে রাখা যায় না, সে সাধ্য মানুষের নেই। আজকের ঘটনার প্রতি পরতে পরতে আমরা ভয়ঙ্কর সেই রহস্য কুয়াশার ধোঁয়াতে জাল ছিঁড়ে সত্যের মুখোমুখি দাঁড়াবো। একটা গাছকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে লাগানো হয়, তখন লক্ষ্য করলে দেখা যায় লাগানোর পর গাছের সমস্ত পাতাগুলো নেতিয়ে পড়ে। আমরা জল, সার এসব দিয়ে যখন গাছটাকে বাঁচিয়ে তুলতে পারি, তখনই সে তার শিকড় দিয়ে নতুন জায়গার অপরিচিত মাটিকে আঁকড়ে ধরে। ঠিক তেমনই নেতিয়ে পড়া অবস্থা থেকে বের হয়ে রিপা এখন শফিককে আঁকড়ে ধরেছে। অপরিচিত পরিবেশে এখন পরিচিত সূত্রে বাধা পড়েছে। যদিও নতুন নতুন শব্দটা এখনো গা থেকে যায়নি। রিপা আর শফিকের বিয়ের বয়স 9 মাস 17 দিন, সেটেল ম্যারেজ। এই মোবাইলের যুগেও ওদের কথা বা রাতের মোবাইল কোম্পানিগুলোর স্পেশাল অফারের ভিড়ে গড়ে ওঠা প্রেম কোনো কিছুই হয়নি। আংটি পরাতে গিয়ে হুট করেই বিয়ে, তারপর বিয়ের পরপরই ঢাকায় চলে আসা। প্রথম যে বাসাটায় ওরা ছিল সেটা ছেড়ে গতকালই এই নতুন বাসায় উঠেছে। আগের বাসাটা খুব ছোট ছিল, ঘরগুলো ঘুপচি ঘুপচি, আর বারান্দা বলতে 1 হাত মতো একটুখানি জায়গা। কিন্তু এই বাসাটা বড়সড়, প্রচুর আলো বাতাস। রিপার বেশ পছন্দ হয়েছে। তার চেয়েও বড় কথা, ভাড়াও কম। এত কম ভাড়ায় এত সুন্দর বাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাও আবার ঢাকা শহরের মতো জায়গায়। যদিও মেইন রোড থেকে একটু ভেতর দিকে, শান্তিনগর থেকে আরো অনেকখানি ভেতর দিয়ে, অর্থাৎ উত্তর শাহজাহানপুর জায়গাটা। সারা দিন খুব খাটুনি গেছে রিপার, সব এলোমেলো কাজই একা একা করতে হলো ওর।
শফিক নাস্তা করে অফিসে চলে গেছে। একটা বেসরকারি প্রতিষ্ঠানের HR এ কাজ করছে শফিক, খুব ভালো চাকরি। বাড়িওয়ালা আন্টি নাকি খুবই আন্তরিক, কিন্তু প্রথম দিন এসেই কাজের বুয়ার কথাটা রিপা বলতে পারল না। ঢাকা শহরের মেয়ে হলে হয়তো বলতে পারত, মফস্বলের মেয়ে বলেই এখনো জড়তা পুরোপুরি কাটেনি রিপার। যদিও বাড়ি মোটামুটি পরিষ্কার করেই দিয়েছে বাড়িওয়ালা, তবু বন্ধ ঘরে কেমন যেন ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। অর্ধেক কাজ ছেড়ে আবারও রান্না করেছে রিপা। প্রায় 4:30 মতন বাজে ঘড়িতে। এমন সময় কলিং বেল বাজছে। একবার দুবার রিপা চমকে উঠল। এই এলাকাটা ওর একদম পরিচিত নয়। তাছাড়া শফিক বারবার বলে গেছে, আমি আসার আগে অপরিচিত কাউকে দেখলে দরজা খুলবে না, পরে আসতে বলবে। ঢাকা শহর হচ্ছে ঠক বদমাইশে ভর্তি। দিব্যি সাহেবী পোশাক পরে এসে ভদ্রভাবে ঘরের ভেতর ঢুকে টাকা পয়সা চুরি তো করে, তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে খুন খারাপি। ঘরে ঘরে আজকাল এসব ঘটনা ঘটছে। রিপার ভয় লাগছে। আবারও কলিং বেল বাজল। রিপা ডোর হলে চোখ রেখে দেখে একজন অপরিচিত বয়স্ক ভদ্র মহিলা। আমি তোমাদের বাড়িওয়ালা আন্টি। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আন্টি? ভালো। আমার সঙ্গে তোমার দেখা হয়নি। বাড়ি ভাড়ার বিষয়গুলো তোমাদের আঙ্কেলই দেখে। আসুন আন্টি, ভেতরে আসুন। এখনো গোছগাছ হয়নি, তাই ঘরের অবস্থা খুব একটা ভালো না। ও আচ্ছা, আমি যাচ্ছিলাম ছাদে। আচারের বয়াম রোদে দিয়েছি তো, সেগুলো উঠাবো। ভাবলাম দেখে যাই তুমি কি করছো। ভালোই করেছেন, বসুন, আমি একটু চা করি। আরে না না মা, আজ নয়, অন্য আরেকদিন। এসছে যখন তখন দেখা তো হবেই। তাছাড়া আমি কিন্তু অন্য বাড়িওয়ালাদের মতো নেই, মাঝে মাঝে ভাড়াটিয়াদের খোঁজ খবর নেই। অবশ্যই আন্টি আসবেন, আমারও ভালো লাগবে। তা তোমার নামটা যেন কি মা? জি, আমার নাম রিপা। ও আচ্ছা, রিপা, তুমি ইচ্ছা করলে আমার কাজের বুয়াকে দিয়ে কাজ করাতে পারো। এই ঘরদোর মোছালে, জানালা গ্রিল টিল একটু পরিষ্কার করে দিল। আন্টি আজ থাক, ও আসুক, আমি কথা বলে কাল আপনাকে জানাবো। আর তাছাড়া আজ তো বিকেল হয়ে গেছে, কাল সকাল সকাল এলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, এখন তাহলে আসি মা। কাজ গুছিয়ে আমার বাসায় এসো কিন্তু বেড়াতে। জি আন্টি, আসবো। আপনি আবার আসবেন। আজ প্রথম দিন খালি মুখে যাচ্ছেন। আরে ছাড়ো তো, এটা কোনো ব্যাপার না। তুমি তো আমার মেয়ের মতো, এসব কথা বলো না তো। রিপা খুবই অবাক হলো। ভদ্রমহিলা এত হাসি খুশি আর এত আন্তরিক হবে রিপা সত্যিই ভাবেনি। যদিও শফিক বলছিল বাড়ি দেখতে আসার সময় নাকি বাড়িওয়ালা আঙ্কেল বলেছিলেন, কিন্তু ওরকম কথা সব বাড়িওয়ালারাই বাড়ি দেখতে গেলে বলে। সাধারণত ঢাকা শহরের বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের অতটা সমীহ করে না। যাক, ভালো হলেই ভালো। আবার এও হতে পারে শফিক 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে উঠেছে বলে একটু বেশি নজর দিচ্ছে, পরে আসল চেহারা বের হয়ে যাবে। আগের বাসার বাড়িওয়ালা খুব খিটখিটে মেজাজের ছিল। সারাক্ষণই কপালের মধ্যে রাজ্যের বিরক্তি নিয়ে ভাঁজ দিয়ে রাখত, যেন তার ওই ঘুপচি বাসা ছাড়া পৃথিবীতে আর কোনো বাসা নেই। অসহ্য লাগতো রিপার। ধ্যাত, কি সব হাবিজাবি ভাবছে। অনেক কাজ বাকি, দ্রুত কাজ সেরে গোসল করতে হবে। শফিক আসার আগেই রিপা সব কাজ সেরে ফ্রেশ হয়ে সেজে গুজে পরিপাটি হয়ে থাকে, যাতে সারাক্ষণই ওর পাশে পাশে থাকা যায়। নতুন নতুন বিয়ে বলে কথা। এই বাড়িটা মোটামুটি পুরনোই, নেম প্লেটে লেখা স্থাপিত 72 সাল। সেজন্যই বাথরুমগুলো বড়। আরাম করে গোসল করছে রিপা। হঠাৎ দেখলো বাথরুমের কাঠের দরজাটায় একটা ছিদ্র ছিল। ছিদ্রটার মাপ দেখে মনে হচ্ছে একটা চোখ দিয়ে দেখার জন্য কেউ ছিদ্রটা করেছে। হঠাৎ রিপার সমস্ত গা শিউরে উঠল। আচ্ছা, কেউ রিপাকে বাইরে থেকে দেখছে না তো? একা থাকলেই মানুষ যত সব উদ্ভট চিন্তা করে। রিপা দরজার কাছে এসে দেখল, না, যতটা ভয়ও পেয়েছিল ততটা ভয়ের কিছু নয়। ওই ছিদ্র দিয়ে খুবই আবছা আবছা বাইরের অংশটা দেখা যাচ্ছে। হয়তো আরো কিছুক্ষণ রিপা গোসল করত, কিন্তু এখন কেমন যেন ভয় ভয় লাগছে তার। তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে গেল। বাড়িটা বেশ শুনশান টাইপের। ইস, কখন যে শফিক আসবে
দুপুরে লাঞ্চ ব্রেকে ফোন দিয়েছিল, বলল তো আজ 7টার মধ্যে ফিরবে। তার মানে আরো ঘন্টা দেড়েক একা একা থাকতে হবে রিপাকে। টিভিটাও লাগানো হয়নি, ইলেকট্রিশিয়ান নিয়ে আসার কথা শফিকের। ডিশ লাইনটা নিয়ে নিলে আর একা একা লাগবে না। টিভি অন করে কাজ করতে রিপার ভালোই লাগে। টিভিতে ওরা ওদের মতো কথা বলে আর রিপার মনে হয় ঘর ভর্তি লোকজন রয়েছে। একটু চা খেলে ভালো হয়। চায়ের পানি চুলায় দিয়ে বেডরুমে আসতেই মোবাইলটা বেজে উঠল। হ্যালো, বলো। কি করছো তুমি? এই তো চায়ের পানি চুলায় দিলাম। কখন আসবে? এই মিনিট 10 মধ্যে অফিস থেকে বের হব, তারপর ডিশের লোক নিয়ে একবারেই আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এখন রাখছি তাহলে। ওকে, বাই। চায়ের কাপ হাতে নিয়ে রিপা বারান্দায় এসে বসলো। নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা জুড়ে গ্রিল দেয়া বেশ খোলামেলা বারান্দা। বারান্দাটা দেখেই নাকি শফিক বাসাটা এত পছন্দ করেছিল। যদিও ওদের ফ্ল্যাটটা পেছনমুখী, কিন্তু বারান্দার পূব পাশে বসলে রাস্তা দেখা যায়, কেননা পাশের জমিটা ফাঁকা, এখনো বাড়ি ওঠেনি ওখানে। খালি জমিটাতে ময়লার স্তূপ, আবার সেই স্তূপ উপেক্ষা করে জংলি গাছ আর মোটা মোটা ঘাসের বিস্তার। জমির বাউন্ডারি ঘেঁষে কিছু এলোমেলো সন্ধ্যা মালতী ফুল গাছ, সঙ্গে পান পাতার মতো লতানো কিছু গাছ পাশের বিল্ডিং এ তরতর করে উঠে গেছে। চা খেতে খেতে রাস্তার অচেনা লোকজনের আনাগোনা গভীর মনোযোগ দিয়ে রিপা দেখছে। রিপার খুব ভালো লাগছে। সে কোনোদিন ভাবেইনি ঢাকা শহরে তার থাকা হবে। পাবনার স্থানীয় কলেজ থেকে রিপা ডিগ্রি পাশ করেছে। ভেবেছিল ঢাকার কোনো কলেজ থেকে মাস্টার্স করবে, কিন্তু তার আগেই বিয়ে। পড়াশোনার পাঠ চুকে গেল। তাতে আর কষ্ট নেই, এখন নিজেকে খুব সুখী সুখী লাগছে। ঢাকায় থাকার ইচ্ছে তার অনেক দিনের। তবে আগের ঘুপচি বাসাটা রিপার একদম ভালো লাগেনি। শফিককে অবশ্য বলেও নি কখনো। শফিক নিজেই বাসা বদলানোর জন্য অস্থির হয়ে গেছিল। অবশেষে এই বাসায় আসা, তবে অনেকগুলো টাকা একসঙ্গে দিতে হলো, এটাই রিপার গায়ে লাগছে। কতগুলো টাকা বেরিয়ে গেল। অবশ্য এসব নিয়ে শফিক কৃপণতা করে না, যথেষ্টই খরচের হাতর। এক সপ্তাহের মধ্যে রিপা ও নতুন বাসার সংসার প্রায় গুছিয়ে নিয়েছে। এর মধ্যে বাড়িওয়ালা আন্টি বুয়াও ঠিক করে দিল। ছুটির দিন শফিক রিপাকে নিয়ে নিউ মার্কেটে গিয়ে সংসারের অনেক প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে দিল। সপ্তাহ 2 ভালোই কাটলো। ভালোই বলতে ব্যস্ততার মধ্যে কেটেছে বলে অনেক গরমিলে রিপার চোখ এড়িয়ে গেছে। তবে আস্তে আস্তে খোলস ছেড়ে বাড়ির কিছু একটা বিষয় শামুকের মতো শ্লথ গতিতে রিপাকে নানাভাবে জানান দিচ্ছে। শফিক সারাদিন বাসায় থাকে না, বুয়া একবার এসে কাজ করে দিয়ে চলে যায়। তারপরেই রিপার ভয় ভয় লাগে। সারাক্ষণই মনে হয় কেউ একজনের পেছন পেছন হাঁটছে। রান্না করতে করতে মনে হয় ঘাড়ের উপর কেউ গরম নিঃশ্বাস ফেলছে। ভীষণ ভয় লাগে। উফ, ভালো লাগে না। তার উপর বিড়ালের উৎপাত। একটা কালো বেড়াল সব সময় জানালা দিয়ে ঘরে ঢুকে বসে থাকে আর জল জলের চোখে এমন ভাবে রিপাকে দেখে যে গা শিউরে ওঠে। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, বিড়ালটা কখনো ডাকে না। রিপা শফিককে বলেছে কয়েকবার বিড়ালটার কথা। শফিক এমন ভাবে রিয়াক্ট করলো যে তারপর আর কিছুই বলা যায় না। অবশ্য শফিক ভুলও কিছু বলেনি। মফস্বলে রিপা কুকুর বিড়াল দেখে দেখে অভ্যস্ত ঠিকই, কিন্তু এইরকম বিদঘুটে কুচকুচে কালো বেড়াল ওর চোখে খুবই কম পড়েছে। তবে গত রাতের ঘটনাটা শফিক হয়তো একটু ভাবিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় যাবার প্রস্তুতি নিচ্ছে আর টুকটাক কথা বলছে। ডাইনিং এর লাইটটা অফ করো না কিন্তু। কি যে হলো তোমার? কদিন ধরেই দেখছি বাসার সব লাইট জ্বালিয়ে রাখছো। এত আলোতে ঘুম হয়? তুমি তো বালিশে মাথা দিয়ে নাক ডাকা শুরু করে দাও, আর আমি কান খাড়া করে রাখি, আর একটার পর একটা অদ্ভুত সব শব্দ হতে থাকে এ বাড়িতে। উফ, আবার? আমি তো জানতাম শহরের মেয়েরা ভীতু হয়, এখন তো দেখছি ভুল। ভয় পাবার মতো কারণ থাকলে ভয় তো পাবই। কই, আগের বাসাতে তো এরকম ভয় পেতাম না। এই বাসাটা বড় বলে ভয় পাও, তাছাড়া অনেকটা সময় একা একা থাকো, তাই উদ্ভট সব চিন্তা মাথায় ভিড় করে। আমার মতো 9টা 5টা অফিস আর এক গাদা কাজ করলে ওইসব ভূত, ভূতের শব্দ, কালো বেড়াল কিছুই মাথাতে থাকতো না। তার মানে আমি কোনো কাজ করি না, সারাদিন গায়ে হাওয়া লাগাই বলে তোমার ধারণা? তোমাদের ছেলেদের এটাই হচ্ছে সমস্যা। আরে আরে, রেগে যাচ্ছ কেন?
আমি কিন্তু কিছু মিন করে বলিনি। আমি বলতে চেয়েছি ভয় পাওয়াটাকে তুমি একটা কাজ হিসাবে নিয়েছো। খবরদার, কথা ঘোরাবে না একদম। ঠিক আছে ঠিক আছে, এই যে কান ধরছি, সত্যি আমাদের বাড়িতে আধুনিক ভূত আছে। হলো? আবার আর কি আধুনিক ভূত মানে কি? যে ভূত শহরে থেকে অভ্যস্ত তার মধ্যে তো নিশ্চয়ই আধুনিকতা আছে, তা না হলে সে তো গ্রামের বাঁশবাগান বা শেওড়া গাছে থাকতো। আমি কিন্তু তোমাকে একবারও বলিনি ভূত আছে এ বাড়িতে। ওই হলো, আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়। উফ, আমার সঙ্গে তুমি একদম কথা বলবে না, যাও এখান থেকে। হয়েছে, আর রাগ করতে হবে না। সরি সরি সরি। কোন এক অদ্ভুত কারণে যখনই শফিক রিপার একটু কাছাকাছি আসে তখনই কোনো না কোনো সমস্যা দেখা দেয়। প্রথম প্রথম রান্নাঘরে বা ডাইনিং রুমে কিছু না কিছু জিনিসপত্র হঠাৎ পড়ে যেত। বিষয়টা রিপা শফিক কেউ বুঝতে পারত না। একদিন রান্নাঘরের সমস্ত মশলার কৌটাগুলো ফ্লোরে পড়ে গেল, অথচ এমন ভাবে মশলার কৌটাটা রাখা ছিল যে বেড়াল ফেলবে সেটা অসম্ভব। কিন্তু শফিককে রিপা কিছুতেই বোঝাতে পারল না। ওর একটাই কথা, নিশ্চয়ই ভুলে তুমি এমন ভাবে কৌটোগুলো রেখেছো যে ইঁদুর কিংবা বেড়াল টেরা ফেলে দিয়েছে। মশলার কৌটার তো আর হাত পা নেই যে ওরা একা একা চলাফেরা করবে। কিন্তু আজ যখনই শফিক রিপা একটু অন্তরঙ্গ হতে চাইল তখনই সমস্ত ঘরের লাইটগুলো বিকট শব্দে ফেটে গেল এবং সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল। শুধু ডাইনিং রুমের লাইটটা ফেটে গেলে অবাক লাগতো না, কেননা ওটা সারাক্ষণই জ্বালানো থাকে। কিন্তু পুরো বাড়ির লাইট কেন ফেটে যাবে? আশেপাশের বিল্ডিং গুলোতে এখনো বাতি জ্বলছে। রাত যে খুব বেশি তাও নয়। সাধারণত ঢাকা শহরে এত তাড়াতাড়ি কেউ ঘুমোতে যায় না, তাই দূরের বাতি দেখে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিসিটিও যায়নি। তাহলে এই বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটে তো দিব্যি বাতি চলছে, কিন্তু তার চেয়ে বিস্ময় ওদের জন্য অপেক্ষা করছিল। সেটা হচ্ছে কেউ একজন অনবরত গোঙাচ্ছে। মনে হয় আপ্রাণ চেষ্টা করছে চিৎকার করার জন্য, কিন্তু পারছে না। শফিক রিপা হক চুকিয়ে গেল, কি হচ্ছে এসব? শফিক চার্জ লাইট জ্বেলে বাল্বের টুকরোগুলো পরিষ্কার করে লাইন চেক করতে চাইল, কিন্তু রিপা বলল থাক, সকালে ইলেকট্রিশিয়ান ডেকে দেখালেই হবে। বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে একসময় শফিক ঘুমিয়ে গেল, কিন্তু ঘুমোতে পারল না রিপা। কিছু একটা রহস্য হয়তো এই বাড়িতে আছে। গোঙানোর শব্দটাও হঠাৎ থেমে গেছে। রিপার খটকা লাগছে। বাড়িওয়ালা 6 মাসের ভাড়া নিয়ে নিল, অনেকদিন ধরেই নাকি ফ্ল্যাটটা ফাঁকা ছিল। যদি কোনো রহস্যই না থাকবে তবে এত ভালো বাড়ি ফাঁকা পড়ে থাকবে কেন, আর ভাড়াই বা এত কম হবে কেন? শফিককে বলে কোনো লাভ হবে না, বরং ও আরো রেগে যাবে। নানা বিষয় ভাবতে ভাবতে রাত প্রায় শেষ হয়ে এলো। এবার ক্লান্তিতে রিপার দু চোখের পাতা বন্ধ হয়ে আসছে। কখন যে ঘুমিয়েছে কে জানে। ঘুমের মধ্যে একটা অস্বস্তিকর স্বপ্ন দেখল। সকালে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই রিপার যেন স্বস্তি হলো। তার মানে এতক্ষণ যে অস্বস্তিকর বিষয়টার মধ্যে সে ছিল সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কই হলো তোমার? আর কতক্ষণ? বাথরুমে ঘুমিয়ে গেলে নাকি? এই তো, এত অস্থির হচ্ছ কেন? অফিসে ফোন দিয়ে দিয়েছি, আজ একটু লেট হবে, আর ব্যাংকেও একটু কাজ আছে। ও তাই বলো, আমি তো টাইম দেখে চিল্লাচ্ছি। ভালো কথা, 9:30 ইলেকট্রিশিয়ান আসবে, বাসার লাইনটা ঠিক করে তারপর ব্যাংকে যাব। আমার কিন্তু খটকা লাগছে, তুমি যাই বলো। আহা, আগে 7কে 17 করো না তো, আগে লাইনটা দেখুক, তারপরই বোঝা যাবে। তোমার চা এখন দেবো? হ্যাঁ দাও। সকাল সকাল দেখছি, বললেন যে 9:30 বাজবে। আপনাদের গলির মাথায় এক বাড়িতে এসেছিলাম, তো ওরা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, তাই ভাবলাম একই লাইন যখন দেখেই যাই। ভালোই করেছেন। কি যে হলো বুঝলাম না, হঠাৎ সব লাইট ভেঙে গেল। ঘরে এক্সট্রা লাইট ছিল, আমি চেষ্টাও করলাম, তারপরও জ্বলছে না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আসলে অনেক আগের লাইন তো, হয়তো কোনো তারের জয়েন্ট খুলে গেছে। চলুন মেন সুইচটা বন্ধ করতে হবে। জি জি চলুন। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলেন না, কি বলবেন? এই বাড়ির একটা দোষ আছে, অনেক দিন এই বাসাটা ফাঁকা ছিল।
কোনো ভাড়াটিয়ারা 1-2 মাসের বেশি এখানে থাকতে পারে না। মানে কি আবল তাবল বলছেন? না মানে আপনার কারেন্টের লাইনে সত্যিই কোনো সমস্যা নেই, তবে লাইট ভেঙে যাওয়ার সমস্যায় আপনি বারবার পড়বেন। আমি সব চেক করে নতুন লাইট লাগিয়ে দিয়ে গেলাম। এখন সুইচ অন করলে হয়তো কোনো বাতিই জ্বলবে, তবে সন্ধ্যার মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি এ ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। এই নিন আপনার টাকাটা। এই শুনছো, একটা লাইটও কিন্তু জ্বলছে না, দেখো। তাই তো, ব্যাপার কি বলো তো? ব্যাপার ট্যাপার জানি না, তুমি বাসা দেখো। এই বাসা আমি থাকবো না। কি বলছো? 6 মাসের ভাড়া, আবার রং করার জন্য আলাদা 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, এখন বাসা ছাড়বো মানে? রঙের টাকা তোমার দেওয়া উচিত হয়নি। আরে ওই টাকা প্রতি মাসের ভাড়া থেকে কেটে দেবো, তেমনই কথা হয়েছে। ভালো বাসা পেয়েছি বলেই রাজি হয়ে গিয়েছিলাম। কি আজব টাইপের বাড়িওয়ালা, অদ্ভুত। দেখে তো মনে হয় টাকা পয়সা ভালোই আছে। ছেলে মেয়েরাও নাকি থাকে বিদেশে সব। এর নামই হচ্ছে ঢাকা শহর, বুঝেছো? তুমি বিষয়টা আঙ্কেলকে জানাও। সব ফ্ল্যাটে কারেন্ট আছে, শুধু আমাদের ফ্ল্যাটেই সমস্যা হবে কেন? আরে ওই ইলেকট্রিশিয়ানের কথা এত সিরিয়াসলি নেয়ার কিছু নেই রিপা, আমি দেখছি। মনে হচ্ছে ইলেকট্রিক লাইনে কোথাও কোনো গন্ডগোল। দাঁড়াও, আরেকবার সুইচগুলো টেস্ট করে দেখি। রিপা, এই রিপা, দেখো সব লাইট জ্বলছে। আশ্চর্য তো। তোমার আশ্চর্য লাগছে না বিষয়টা? না, মোটেও না। হয়তো পুরনো বাড়ি বলেই এমনটা হয়েছে। নাও তোমার প্রবলেম সলভ। এবার আমি বেরোচ্ছি, ব্যাংক থেকে অফিসে চলে যাব। ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো। ওকে। দরজাটা বন্ধ করে দিতে রিপার সেই ইলেকট্রিক মিস্ত্রির কথা বারবার মনে হচ্ছে। লোকটা কেন শুধু শুধু মিথ্যা বলবে? সত্যি বাড়ির হয়তো কোনো দোষ আছে, তা না হলে অযথা এরকম জিনিসপত্র ধূপধাপ পড়ে যাবে কেন? আবার মাঝে মাঝে মনে হয় কেউ যেন সারা বাড়িতে হাঁটছে। রিপা প্রায় লক্ষ্য করেছে বিষয়টা। এসব তো শফিক জানে না, কারণ সারাদিন সে বাসায় থাকে না, আর সারাদিন বাসায় থেকে এসব টের পায় রিপা। কি যে অশান্তি শুরু হলো কে জানে। ভাবতে ভাবতে রিপা ফ্রিজ থেকে মাছ বের করছে। হঠাৎ মনে হলো টিভিটা অন করে দেই। যা, টিভিটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। টিভিতে কিছুই দেখা যাচ্ছে না, ডিশ লাইন চলে গেছে বোধহয়। রিপা কাজে মনোযোগ দিল, আর তখনই শোবার ঘর থেকে সেই বিকট গোঙানির শব্দটা কানে এলো। প্রথমে আস্তে আস্তে, তারপর আওয়াজটা বেড়ে যাচ্ছে। রিপা পাথর হয়ে দাঁড়িয়ে আছে, নড়তেও পারছে না। মোবাইলটা শোবার ঘরে। কি করবে এখন? ভীষণ ভয় লাগছে তার। আচ্ছা, মনের ভুল নয় তো? মনে হচ্ছে ভয় আজ রিপা মরেই যাবে। কেন যে শফিক আজ অফিসে গেল। দরজায় কলিং বেলের শব্দে গোঙানিটা থেমে গেল মনে হয়। রিপা হাফ ছেড়ে বাঁচল। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে বুয়া এসেছে। রিপা স্বাভাবিকভাবে কথা বলতে চেষ্টা করছে, কিন্তু তবুও যেন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে। কি গো, জোরে জোরে শ্বাস লইতেছ কেন? না, এমনি রান্নাঘর থেকে দৌড়ে এলাম তো। মুখটা তো দেখতে মনে হইতেছে ডরাইছো। কিছু দেখা ডরাইছো? না বুয়া, কিসের জন্য একটা শব্দ শুনলাম, তাই চমকে গেছি। ভয়টার কিছু না। না ডরাইলেই ভালা। তোমার তো তাইলে বালাই সাহস। কেন বুয়া? না এমনি কইলাম আর। বুঝো না, কত মানুষ থাকে না কিছু ওইলেই ডরায়। আর এই বাড়ির দোষের কথা তো। থামলে কেন বুয়া? বলো না, তুমি কিছু জানো? এই বাড়ি সম্পর্কে কিছু জানো?
মায়া গো মায়া, আমি কিছু জানি না। তোমারে আমি কিছু কইতাম আর বাড়িয়ালি আমারে ঠ্যাঙানি দিতাম। বলো না বুয়া, আমি তো আর আন্টিকে বলতে যাব না, তাই না? না গো, আমারে মাফ কর। বলবে না তাহলে? দাও দাও কামসারি, আমার গপ্প করলে চলতো না গো, মেলা কাজ পড়েছে আমার। আর বুয়ার হাব ভাব আর কথা শুনে ভয়টা আরো যেন বেড়ে গেল রিপার। কিন্তু এবার রিপা মনে মনে ঠিক করলো, না, অত ভীত হলে জীবন চলবে না। ভূতপ্রেত বলে আসলে কিছু নেই, এটা সে জানে। তাই অযথা এসব নিয়ে মাথায় ঢুকিয়ে অন্য কিছু ভাবতে হবে। দুপুরের কাজ ছেড়ে খেয়ে দিয়ে রিপা অনেকক্ষণ গান শুনল। গান শোনাতে ওর একটা লাভই হলো, গান শুনতে শুনতে স্কুল কলেজে সে পুরনো দিনগুলো মনের দরজায় এসে একে একে ভিড় জমালো। ভয়ডর কর্পূরের মতো কোথায় যেন উবে গেল। সত্যি, গান কবিতা এগুলো হচ্ছে মনের ওষুধ। প্রিয় কোনো কাপড় বা শাড়ি একটুখানি ছিঁড়ে গেলে যেমন লোকে রিপু করে, তেমনি আমাদের জীবনের অনেক ছেঁড়া ফাড়ায় গান আর কবিতা রিপুর কাজ করে। আবার গান বা কবিতাকে এভাবেও ভাবা যায়, যদি প্রচন্ড জ্বরে আমরা কপালে জলপট্টি দেই, তবে মনের জলপট্টি হচ্ছে গান অথবা কবিতা। সারাটা দুপুর আজ রিপার দারুণ ভালো কাটলো, গানে মগ্ন হয়েছিল। কখন যে শেষ বিকেলের কমলা রং আকাশের কাব্য লিখতে শুরু করেছে খেয়ালই করেনি। রিপা মন থেকে ভয়টাকে দূরে ঠেলতে চাইল ঠিকই, কিন্তু সেদিন রাতে ঘটল অন্য ঘটনা। শফিকের চিৎকারে মাঝরাতে ঘুম ভাঙল রিপার। রিপা, এই রিপা, ওখানে কে? এই রিপা, রিপা। কি হলো তোমার? এরকম করছো কেন তুমি? শফিক, এই শফিক, কি হয়েছে? ওইখানে, ওইখানে দেখো, দেখো, জানালাটার দিকে দেখো, তাকাও, ওই যে, ওই যে, ওই যে। আরে কিছু নেই তো ওখানে। রিপা, ওখানে একজন দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি, আমি দেখেছি। শফিক, এনো পানি খাও, পানিটা খাও তো, তারপরে একটু শান্ত হয়ে বসো। রিপা, আমি ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছি। আরে ধুর, ঘুমের মধ্যে কি না কি দেখেছো? পাশের বাড়ির কারো ছায়া ছায়া দেখে হয়তো বা ভয় পেয়েছো। তুমি না এত সাহসী যুক্তিবাদী মানুষ, তোমাকে আবার এসব বোঝাতে হবে বলো তো? না না রিপা, তুমি যেসব ঘটনা আমাকে বলেছিলে সেসব হয়তোবা সত্যি ছিল। এই বাড়িতে কিছু একটা আছে। এখন ওসব কথা বাদ দাও, চলো ঘুমোতে চলো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে আর এক গ্লাস ঠান্ডা পানি দাও। ঠিক আছে, আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি। না না, তুমি যাও না, ঠান্ডা পানি লাগবে না। কি হলো বলো তো, এত ভয় পাচ্ছ? ঠিক আছে, তুমিও চলো আমার সাথে ডাইনিং এ। ঠিক আছে, চলো, আমিও যাচ্ছি। পানি খেয়ে শফিক বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রিপা মাথায় হাত বুলিয়ে বাচ্চাদের মতো নানান গল্পে ভয়ের বিষয়টা শফিকের মাথা থেকে তাড়ানোর চেষ্টা করছে। এবং আশ্চর্য, অদ্ভুত সেই গোঙানির শব্দটা মিহি হয়ে রিপার কানে বাজছে। একসময় শফিক ঘুমিয়ে পড়ল। কি দেখেছে, কেন ভয় পেল, এই বিষয় নিয়ে রিপা শফিককে কিচ্ছু জিজ্ঞেস করল না। কিন্তু ঠিকই ভেতরে ভেতরে একটা বিষয় কিছুতেই মানতে পারছিল না, যে শফিক এতটা ভয় পেয়েছে কেন। পরদিন সকালে শফিক নিজে থেকেই ঘটনাটা বলল। এখন তোমার শরীর কেমন লাগছে? ঘুমটা হয়ে বেশ ঝরঝরে লাগছে। সরি, তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছিলাম, তাই না? কি বলছো এসব? আমি ভয় পেলে তোমাকে বলি না? হ্যাঁ বলো, তবে আমি তো সব উড়িয়ে দেই, তোমাকে ধমকে থামিয়ে দেই। হয়েছে, এত বিনয় আমাকে দেখাতে হবে না। আচ্ছা, তুমি তো জানতেই চাইলে না কেন এত ভয় পেয়েছিলাম।
থাক না, শুধু শুধু ভয়ের ব্যাপারটা আবার মনে করে তোমার অস্বস্তি বাড়িয়ে কি লাভ বলো তো? ভয় আসলে একটা সংক্রামক রোগ, তোমার কাছে থেকে আমার কাছে চলে এসেছে। আবার আমার দোষ দিচ্ছ এখনো? না না, তোমার দোষ নয়, দোষ মনে হচ্ছে এই বাড়িটাই। কি করবে, বাড়ি চেঞ্জ করবে? হুট করে এখন বাড়ি বা কোথায় পাবো বলো? এত কম ভাড়ায় এত ভালো বাড়ি, ভাবছি বাড়িওয়ালার সাথে একটু বসবো। এক কাজ করো না, কয়েকজন মৌলবি ডেকে একটা দোয়া পড়িয়ে দাও। এটা কিন্তু একটা ভালো আইডিয়া। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ভালোই হলো, আজ শুক্রবার তোমার ছুটি, তা না হলে তোমাকে অফিসে পাঠিয়ে আমার খুব টেনশন হতো। আচ্ছা শোনো, এখন তুমি বলো না যে কাল রাতে কি হয়েছিল ঠিক? তুমি তো শুনতেই চাইলে না একটু আগে। হ্যাঁ, তখন শুনতে ইচ্ছা করছিল না, এখন বলো। কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, ভাবলাম এক গ্লাস পানি খেয়ে বাথরুম থেকে ঘুরে আসি। বাথরুম থেকে রুমে এসে হঠাৎ চোখটা জানালার দিকে পড়তেই আমি দিশেহারা হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম ভুল দেখছি, কিন্তু তারপর বিষয়টা চোখে স্পষ্ট হয়ে উঠল। কি দেখলে যে অত জোরে চিৎকার করলে? একটা মেয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। একবার ভাবলাম হয়তো কুমির, কিন্তু তোমাকে ঘুমোতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। দেখি মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে একটা... কি বলছো এসব? তার মানে তো সত্যি ভূত ছিল ওইটা। এবার কিভাবে আমি একা একা থাকবো? ভূত কিনা জানি না, তবে ভয় পেয়েছিলাম এটা সত্যি। আর অদ্ভুত ব্যাপার কি জানো? থাক না, বাদ দাও, আর ভয় বাড়িয়ে দিও না। তার চেয়ে চলো আজ বাইরে কোথাও ঘুরে আসি। ঠিক আছে, চলো আজ সারাদিন ঘুরে বেড়াবো। রান্না বান্না সব স্টপ, বাইরে খাবো। না না, রাতের খাবারটা অন্তত রান্না করে রেখে যাই। তাহলে আর লাভ কি হলো? সেই তো তোমাকে রান্না করতেই হচ্ছে। তার চেয়ে চলো এখনই রেডি হয়ে বের হই। দুপুরে রাতে দুইবারই বাইরে খেলাম। যথা আজ্ঞা মশাই, আমি রাজি। সারাটা দিন ইচ্ছে মতো ঘুরে সিনেমা দেখে রাতে খাবার খেয়ে বাসায় ঢুকতেই বাড়ির কেয়ারটেকার বলল বাড়িওয়ালা নাকি দুবার শফিকের খোঁজ করেছে, রাতে তো ফিরবেই, তাই আর ফোন করেনি। শফিক ফ্রেশ হয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করতে গিয়ে জেনে এলো 3 মাসের জন্য বাড়িওয়ালা আর ওনার স্ত্রী ইংল্যান্ডে যাচ্ছে বড় মেয়ের ওখানে বেড়াতে। 6 মাসের ভিসা পেয়েছে। এত আগ্রহ করে মেয়ের গল্প শুরু করে দিল ভদ্রলোক যে শফিক তার সমস্যার কথাটা বলার সুযোগই পেল না। আর আন্টির অমায়িক ব্যবহারে শফিক রীতিমতো মুগ্ধ। কবে যেন কোন পত্রিকায় বাণী অমৃততে শফিক পড়েছিল, অতি বিনয়ের মূলে কখনো কখনো প্রতারণার উৎস থাকে। কথাটা মনে হচ্ছে সত্যি। এইরকম ভুতুরে বাড়িতে 6 মাসের ভাড়া নিয়ে শফিককে ফাঁদে ফেলে দিয়ে উনি যাচ্ছেন ইংল্যান্ড বেড়াতে, আর এমন ব্যবহার করছেন যে শফিক কিছু বলতেও পারছে না। ভদ্রলোক আবার এও বললেন, বাবা তোমার ফ্ল্যাটের ইলেকট্রিসিটির লাইনে একটু সমস্যা হয় মাঝে মাঝে, সেটা নিয়ে ভেবো না, আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি যে কোনো সমস্যা হলে ওকে জানাবে, ও আমার অনেক পুরনো বিশ্বস্ত লোক। শফিক ওনার ফোন নাম্বারটা চাইল, কিন্তু উনি কায়দা করে সেটাও অ্যাভয়েড করলেন। অর্থাৎ 6 মাস অথবা 3 মাস অন্তত চোখ বন্ধ করে এই বাড়িতে থাকতেই হবে। এই বিষয়ে শফিক এখন 100% নিশ্চিত। যাক, অত অস্থির হবারও কিছু নেই। মানুষের দীর্ঘ অতিবাহিত জীবনে কেউ কোনোদিন ভূতের ভয় বা অতি প্রাকৃত বিষয়ে ফেস করেনি, এমন কথা আজ পর্যন্ত কেউ কিন্তু অস্বীকারও করেনি। গল্পে গল্পে দেখা যায় অনেকের জীবনে এসব ভৌতিক কোনো না কোনো অভিজ্ঞতা রয়েছে। কাজেই যদি ভৌতিক বা অতি প্রাকৃত কোনো বিষয় শফিকের লাইফে চলেই আসে, তাহলে ধরে নিতে হবে এটা একটা পরিচিত অভিজ্ঞতা, কোনোভাবেই এড়ানো যাবে না। তাছাড়া কারো কারো কাছে ভূতের ভয় বিষয়টা অনেকটা হাস্যকর। তারপরও লোকে ভূত প্রেত এসব বিষয়কে একেবারে বাদ দিতে পারে না। যতদিন পৃথিবী আর পৃথিবীর মানুষ থাকবে, শফিকের ধারণা এসব ভূত প্রেত অতি প্রাকৃত বিষয়গুলো মানুষের হাত ধরে ততদিন বেঁচে থাকবে। বাড়িওয়ালাকে সাবধানে রওনা হওয়ার কথা বলে সালাম দিয়ে ঠোঁটের কোণে একটা ভদ্র হাসি ঝুলিয়ে শফিক বেরিয়ে এলো।
ব্যাপার বলো তো, এতক্ষণ থাকলে ওখানে কেন ডেকেছিল তোমায়? আর বলো না, ভদ্রভাবে বাঁশ দেয়া আর কি। বলেছো ইলেকট্রিসিটির কথাটা? বারবার এমন হচ্ছে। আমি কি বলবো, উল্টো উনিই বললেন লাইনে নাকি সমস্যা আছে, তাই মাঝে মাঝে এরকম হয়। আমি যে প্রায় গোঙানোর একটা শব্দ পাই সেটা বলেছো? আর হুটহাট করে জিনিসপত্র পড়ে যায়, এসব এসব কথা বলনি? ধ্যাৎ, এসব আবার বলা যায় নাকি? কি ভাববে বলো তো, এই আধুনিক যুগে কেউ বাড়িওয়ালাকে ভূতের উৎপাত নিয়ে কখনো কোনো কমপ্লেন দেয়? হ্যাঁ তাই তো, যত হাকডাক ঘরে আর আমার সঙ্গে, আসল জায়গায় গিয়ে মুখে কুলু পেটে বসেছিলে তাই না? কি আশ্চর্য, তোমার সেন্স লেভেল কি জিরো হয়ে গেল নাকি? সব আমি বলতাম, তবে কায়দা করে। আমরা ভয় পাচ্ছি জানতে পারলে লোকে মজা নেবে। ঢাকা শহরের মানুষ গ্রামের মানুষের মতো নয়, যে একটা সমস্যা দেখা দিলে দল বেঁধে সবাই ছুটে আসবে। দেখো না, এখানে একটা ফ্ল্যাটের খবর অন্য ফ্ল্যাটের লোকজন রাখে না। বুঝেছি, ওইসব না হয় নাই বললে, কিন্তু গত রাতে যা দেখেছো সেটা তো বলতে পারতে। এবার আর সন্দেহ নেই, তোমার সেন্স লেভেল জিরোতে, আমি নিশ্চিত। তা তো বলবেই, আমার সঙ্গেই যত চিৎকার চেঁচামেচি, এখন আবার আমার সেন্স লেভেল নিয়ে পড়েছো। আচ্ছা, তুমি বুঝতে চাইছো না কেন বলো তো? ভয়টা আমি পেয়েছি, সমস্যাটা আমার। বাড়িওয়ালা তো ভয় পাই। তো উনি দেখবেন না বিষয়টা? ওনার বাড়িতে যখন ঘটনাটা ঘটেছে ওনার তো জানা দরকার। আমিই হয়তো টেনশনে কি না কি দেখেছি, দেখা যাক কি হয়। একটা দোয়া মাহফিল পড়িয়ে দিচ্ছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো শুয়ে পড়ি, সারাদিন যা ঘোরাঘুরি করেছি ক্লান্ত লাগছে, ভালো ঘুম হবে। হলেই ভালো। উত্তর শাহজাহানপুরের এই বাড়িতে শফিক রিপার ফ্ল্যাটে অনেক অস্বাভাবিক ঘটনাই ঘটছে প্রতিনিয়ত, কিন্তু তার কোনো প্রতিকার করতে পারছে না ওরা দুজন। বাড়িওয়ালা দেশের বাইরে চলে যাওয়াতে বাসা ছাড়ার ব্যাপারটাও তেমন গুরুত্ব পাচ্ছে না। আর ঢাকায় ওদের কোনো আত্মীয় স্বজনও নেই, ওরা দুজনেই গ্রাম থেকে আসা। শফিক বা রিপা কারোরই বাবা বা মা বেঁচে নেই। ভাই বোন যারা আছে তাদের এক একজন এমন অজপাড়াগায় বিয়ে হয়েছে যে ওরা বাসে উঠলেই অনর্গল বমি করে, সে ভয়ে ঢাকায় আসতে চায় না। তাছাড়া সবাই মোটামুটি জমি চাষ আর গৃহস্থ কাজ করে, ঠিক টাইমে ফসল ঘরে তোলা, জমিতে হাল চাষ করা, বীজতলা তৈরি, গঞ্জে ফসল বিক্রি করা, এসব একটার পর একটা বিষয় নিয়ে তারা নিজেরাই সারাক্ষণ ব্যস্ত থাকে। কাজে কেউ এসে ঢাকা থাকবে তাও সম্ভব না। রিপারও কোনো ছোট বোন নেই, দুই ভাই, দুজনেই সরকারি হাই স্কুলের হেডমাস্টার, ভীষণ ব্যস্ত। যা একটু যোগাযোগ হয় সেটাই মোবাইল ফোনের দৌলতেই বলতে গেলে। মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে না, আর তাই চাইলেও শফিক রিপা হুট করে বাসা বদলাতে পারল না। কোন এক জুম্মাবারে বাসায় মিলাদ পড়িয়ে দিল। কিছুদিন উদ্ভট গোঙানির শব্দ, ইলেকট্রিক লাইট ভেঙে যাওয়া, জিনিসপত্র পড়া বন্ধ ছিল। দিন 10 বাদে আবার উৎপাত শুরু হলো। সন্ধ্যার দিকে রিপা রান্নাঘর থেকে বেডরুমে এসে এত জোরে চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেল যে পাশের ফ্ল্যাটের লোকজনও চলে এলো। কে ওখানে? কে? টিভিটা অন করা। সত্যি যা ভয় পেতাম না এখনই। আরে ভাবি, কি হলো আপনার? কি হয়েছে? ভাবি, আমার ঘরে একটা মেয়ে শুয়ে আছে। কি বলেন এসব? কেউ এসেছে হয়তো আপনার এখানে বেড়াতে। না ভাবি, শফিকও এখনো আসেনি। আসুন, আপনি ভেতরে আসুন। কি হচ্ছে এসব? আমি কি দেখলাম বলেন তো? কি দেখলাম আমি? আপনি শান্ত হয়ে বসুন তো ভাবি, বসুন বসুন, আমি দেখছি। আরে আমি দেখছি। না ভাবি, আমি ঘরে ঢুকতে পারবো না। আমি জলদ জ্যান্ত একটা মেয়েকে দেখলাম বিছানায় শুয়ে আছে। আরে কি বলেন, আপনার চোখের ভুলও তো হতে পারে, শান্ত হন আপনি। আমি তো টিভিটা অফ করে রেখেছিলাম, টিভি অন করলো কে? উফ। আহা, এই নিন ভাবি, একটু ঠান্ডা শরবত খান। শফিক ভাইকে ফোন দিন, ফোন দিয়ে চলে আসতে বলেন। আপনার শরীরটাও তো মনে হয় খারাপ। আমার ফোনটা তো বাসায় রয়েছে।
আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই, এই যে আমার ফোন থেকে আপনি ডায়াল করেন 016। হ্যালো হ্যালো শফিক, শফিক তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাসায় আছি। কি হয়েছে রিপা? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? এটা কার নাম্বার? এটা পাশের বাসার অনেকের আম্মুর নাম্বার, ফোনে এত কিছু বলতে পারবো না এখন, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা বাবা, ঠিক আছে, রাখো, আমি এক্ষুনি আসছি। তুমি টেনশন করো না, একদম টেনশন করো না, আমি প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। ভাবি, এখন কি ভয়টা একটু কমেছে? আপনি হাত মুখ ধুয়ে চলেন, আমার রুমে শোবেন, একটু রেস্ট নেন, দেখবেন ভালো লাগবে। না না ঠিক আছে ভাবি, সমস্যা নেই, শফিক প্রায় কাছাকাছি চলে এসেছে, এখনই চলে আসবে। আপনি এত হেজিটেট করছেন কেন ভাবি? আমি তো আপনারই প্রতিবেশী, তাই না? না না ভাবি, তা না, আসলে হুট করে এমন একটা ঘটনা ঘটলো, আপনাকে ঝামেলায় ফেলে দিলাম না। আরে না না, আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি শুনেছিলাম আগের ভাড়াটিয়ারা নাকি কি সব দেখতো, তাই নাকি ওরা বাসা ছেড়ে দিয়েছে। রিপা, রিপা, রিপা! আরে শফিক ভাই, আসুন, ভেতরে আসুন। ভাবি, দরজা খোলাই ছিল, তাই আর নক করলাম না। আরে না না, ঠিক আছে ভাই, এত ব্যাখ্যা দিতে হবে না, আসেন তো, ভিতরে আসেন। রিপা এখন কেমন আছে? এখন একটু বেটার, আমি ডেকে দিচ্ছি। আরে ওই তো ভাবি চলে এসেছে। তুমি এসেছো? দেখো তো ভাবিকে কি ঝামেলায় ফেললাম। দেখেছেন ভাই, তার মানে আমার কোনো সমস্যা হলে আমি আপনাদের কাছে যেতে পারবো না, তাই তো? কি বলছেন ভাবি এসব? ঠিকই বলছি, এই জন্যই তো বারবার ঝামেলা টামেলা বলেই যাচ্ছেন, যাতে আমি না যাই। আচ্ছা, আমি ওর হয়ে সরি বলছি। ভাবি আসি তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আর আটকালাম না, অন্যদিন আসলে অবশ্যই ভালো মতো জমি আড্ডা দেওয়া যাবে। আসি ভাবি, থ্যাংক ইউ সো মাচ। একটু রেস্ট নিয়ে পুরো ঘটনাটা রিপা শফিককে বলল। রিপা রান্নাঘর থেকেই ঘরে কথা শুনতে পাচ্ছিল। প্রথমে ভয় পেল, সাহস করে ঘরের পর্দা সরিয়ে দেখল টিভি অন করা। রুমে ঢুকে টিভি অফ করে যখনই পেছনে ফিরল, কি যেন একটা চোখে ভাসলো। বিছানার দিকে চোখ রাখতেই দেখছে কেউ একজন বিছানায় শুয়ে আছে। প্রচন্ড ভয় চিৎকার করে উঠল রিপা। বিছানা ওই মেয়েটার পাশে কুচকুচে কালো বেড়ালটাও ছিল। মেয়েটার মুখ দিয়ে গোঙানির শব্দ আসছে। এবার শফিকের ওই দিনের ঘটনাটা মনে পড়ে গেল। সেদিন রাতে শফিক মেয়েটাকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সেদিন সেও কালো বিড়ালটাকে দেখেছে, কিন্তু ওই বেড়ালটার আনাগোনা সবসময় ওদের ঘরে। তাই আর রিপাকে ব্যাপারটা বলেনি, চেপে গেছে। তাছাড়া শফিক লক্ষ্য করেছে রিপা কালো বিড়ালটাকে প্রথম থেকেই যেন একটু ভয় পায়। যেহেতু রিপা বাসায় একা একা থাকে, হয়তো বিড়ালটাকে দেখে আরো ভয় পাবে। আর ওই দিন রাতের ঘটনাতে শফিক নিজেই অত ভয় পাবে বুঝতে পারেনি। যদি নিজেকে চেক দিতে পারত, তাহলে ভয়টা রিপার মধ্যে ঢুকিয়ে দিত না। কদিন তো ভালোই ছিল সব, কিন্তু দেখছি আবার নতুন করে সব শুরু হয়েছে। রিপাকে বাসায় একা রেখে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে না, কিন্তু একটা ব্যবস্থা তো করতেই হবে। সাধারণত শফিক তেমন একটা ছুটি কাটায় না, তাই ছুটি চাইতেই পেয়ে গেল। দুদিন ছুটি নিয়ে বাসায় ছিল। রিপাকে নানান যুক্তি দিয়ে বুঝিয়ে শান্ত করলো। আর এও বলল গ্রামে তার দুঃসম্পর্কের ফুপু আছে, ছোটবেলায় শফিককে সে কোলে পিঠে করে মানুষ করেছে, ওনাকে কয়েকদিনের জন্য নিয়ে আসবে। রিপাও ব্যাপারটা বুঝলো। কি বুয়া, গত 2 দিন কি হয়েছিল? আর কইও না মাইয়া, 2 দিন খুব দৌড়াদৌড়ি করছে। আমার বড় পোলাটা রাস্তার একটা সেরা শৈলে ব্যান গাড়ি লাগাইছে, এর লেগা দেখতে হেরে দিরা মারছে তো মারছি, আবার গাড়িটা আটকাইছে। কি জ্বালা কও তো। গাড়ি পেয়েছো এখন? পাইছি। এই মেম্বারের কাছে যাওয়ান লাগছে, আবার এক ওসির বাসায় কাম করি, হের বাসায় যাওয়ান লাগছে। আমি তো ভাবলাম কি হলো তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও তো, কখন কি কাজে লাগে। এলা আমার বড় পোলার নাম্বার, আপদ বিপদের কথা তো কখন যায় না। নিচে দারোয়ান বেটার কাছে শুনছি তুমি কালকা বিরাট ভয় পাইছো। আমি যে ভীতু, সেজন্যই তো ভয় পাই। দেখছো না অন্য কেউ এত ভয় পায়? তুমি কাউরে কইও না, এই বাইকতে বলে একজনকে মারছে। এরপর থেকে এনে যারাই বাড়া আয়ে
হেরাই ডরায়, কিছু না কিছু দেখে। হিল লেগা কেউ হেনে বেশি দিন থাকতে পারে না, জায়গা। মারছে মানে? খুন করেছে? বাড়িওয়ালার বাইক নাই বলে এই কাম করছে। আরে এইসব আসলেই না সত্যি মিথ্যা গল্প, কে জানে। গো মাইয়া, বড়লোকের সবই মিশা গপ্প। আঙ্গুর মতো গরিব বলে দেখতা সবাই জানত। এত কিছু হয়ে গেল, একটা কাক পক্ষীতেও টের পাইল না। হানা লগটে দিয়া মুখ বন্ধ করে হালছে। সেদিন তো বললা যে বাড়ির দোষ আছে, তাহলে আজ আবার অন্য গল্প কেন বলছো বুয়া? বাড়ির দোষ এটা তো কনের কথা। এরা বাড়িওয়ালা খালামই আমার শিখাইছে। উনি ব্যক্তিরে কয় এই বাড়িতে দুষ্ট জিন আছে, জিনেরা তামসা করে বা তিনি বা এইটাই আর কি। থাক বুয়া, সেদিন এত করে জানতে চাইলাম যখন, তখন বললা না। আর এখন এত কিছু বলার দরকার নেই, কাজ করো। কদিন ধরে দেখছি তাড়াতাড়ি চলে আসছো, কাজের চাপ একটু কম মনে হচ্ছে? আরে না, ফুপুকে না নিয়ে আসা পর্যন্ত তোমাকে একা বাসায় রেখে সারাক্ষণই টেনশন হয়, কাজে মন বসে না। তাই কোন রকমে কাজ সেরে চলে আসি। কবে যাবে বাড়ি? এই তো সামনের সপ্তাহে যাব ভাবছি। বৃহস্পতিবার রাতে রওনা দেব, সঙ্গে 2 দিন ছুটিও নিয়ে নেব। এই শোনো না, আজ বুয়া বলছিল এই বাড়িতে নাকি দুষ্টু জিন আছে। আবার বলছিল একটা খুনও নাকি হয়েছে, বাড়িওয়ালার ভাত নিয়ে নাকি খুন করে পালিয়েছে। তা তুমি একটু ভালো করে শুনতে পারতে। যা, তুমি তো বলে বুয়াকে এত পাত্তা দিও না, এখন আবার উল্টো সুর। আমি তো তোমার ভয়ে বেশি দূর গড়ালাম না। আর একটু ডাল দাও। আমার কি মনে হয় জানো, দুষ্টু জিন টিন কিছু না, বুয়ার কথাই ঠিক। আর ওই কেয়ারটেকার বেটাও জানে এই বাড়িতে খুনই হয়েছে। শফিক, আমার কিন্তু ভয় লাগছে। যে হারে একের পর এক ভূত দেখছো, তাও ভয় কাটেনি? এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। যাও, আবার ইয়ার কি করছো? তাহলে তুমি ভয় পাও কেন? আরে ভয় কি তোমার একার দখলে? তুমি কি কারোর কাছ থেকে কিছু জেনেছো? ওই যে ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞেস করতে পারতে। আমি আমার মতো চেষ্টা করেছিলাম, সমস্যা তো এটাই, কেউই মুখ খুলছে না। আর ওই কেয়ারটেকার, ওই বেটা তো বদের হাড্ডি, বড় অঙ্কের টাকা খেয়ে মুখ বন্ধ করে রেখেছে, বুঝেছো? আমি কি বুয়াকে কিছু জিজ্ঞেস করব? না থাক, আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করো না। যদি সে বলে শুধু শুনবে। আর আমি দেখি কেয়ারটেকারকে পুলিশের ভয় দেখিয়ে কৌশলে কিছু জানা যায় কিনা। একদম না, ওসব করতে যেও না। শেষে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে। 1.5 মাস তো হয়েই গেল, আর 1.5 মাস পর আন্টিরা এলে আমরা বাসা ছেড়ে দেব। না হয় গেল আমাদের 6 মাসের ভাড়া আর রং করার টাকা। আচ্ছা, তোমাকে বলেছিলাম না আমার একজন খুব ভালো এবং ক্লোজ ফ্রেন্ড আছে পুলিশে? ভাবছি ওকে বিষয়টা জানাবো। বললাম তো, ওসব বাদ দাও। তাছাড়া সত্যি যদি বাড়িওয়ালার ভাগ্নে জড়িত থাকে, তাহলে ওদের ধরাটা কঠিন। প্রচুর পয়সা ওদের, পয়সায় সব কেনা যায়। ভুল বললে রিপা, টাকা পয়সায় শুধু অসৎ মানুষদেরই কেনা যায়। যারা সত্যিকারের সৎ, তারা নিজেকে কখনোই কোনো কিছুর বিনিময়ে বিক্রি করে না। তাদের সংখ্যা অনেক কম। পরদিন অফিস থেকে এসে শফিক কলিং বেল বাজাতেই ভেতর থেকে স্বাভাবিকভাবে দরজা খুলে গেল। অথচ আশ্চর্য, রিপা দরজা খুলেনি। শফিকের ভেতরটা ধক করে উঠল। রিপাকে ডেকে কোথাও কোনো সাড়া পাচ্ছে না। কিচেন, বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম, বারান্দা, কোথাও নেই রিপা। শফিক অবাক হয়ে গেল। দরজা ভেতর থেকে খুলে দিল কে তাহলে? আজ সারাদিন খুব ব্যস্ত ছিল, তাই বিকেলে ফোন করা হয়নি। লাঞ্চ টাইমে তো কথা হলো একবার রিপার সাথে, তখন তো সব স্বাভাবিকই ছিল। তাহলে কোথায় গেল রিপা? আর ভেতর থেকে দরজা বন্ধ করে তো পাশের ফ্ল্যাটেও যাওয়া সম্ভব নয়। লকটা না হয় করলো, কিন্তু ও তো স্পষ্ট ছিটকিনি খোলার শব্দ পেল। হঠাৎ মনে হলো আর একটা বাথরুম তো দেখা হয়নি।
বাথরুমের ফ্লোরে পড়ে আছে। কখন হলো এই অবস্থা? শফিক দিশেহারা হয়ে গেল। দ্রুত রিপাকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। চোখে মুখে পানি দিয়ে পাগলের মতো ডাকাডাকি করছে। কি করবে শফিক কিছু বুঝতে পারছে না। নিজেকে ভীষণ অসহায় লাগছে। কি হলো রিপার? এজন্য শফিকই দায়ী। কেন যে এত কিছুর পরও মেয়েটাকে একা একা এভাবে বাসায় রেখে গেছিল? আরো আগে এটার একটা ব্যবস্থা করা উচিত ছিল। এবার সত্যি সত্যি একটা বিপদ হলো তো। এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রিপাকে। কতক্ষণ ধরে এভাবে পড়ে আছে কে জানে। মাথায় কোথাও লাগেনি তো রিপার? আচ্ছা কি করবে এখন শফিক? রিপা, এই রিপা, রিপা, আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও। এই তো আমি রিপা। চোখটা খোলো, আস্তে 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 চেষ্টা করো। আমাকে মেরো না, এই তো আমি, কিচ্ছু হবে না। কে মারবে তোমাকে? এই রিপা। শফিক, তুমি এসেছো, তুমি এসেছো। তুমি জানো বাথরুমে একটা লম্বা হাত দেখেছি। হাতটা আমাকে মেরে ফেলবে। শফিক, তুমি আমাকে বাঁচাও। এখন ওসব ভাবতে হবে না, আমি পরে শুনবো। উঠে বসো বসো। আর দাঁড়াও, তোমার কাপড়টা চেঞ্জ করতে হবে। আমি তোমার কাপড়টা নিয়ে আসছি। না না, তুমি যাও না। ওই হাতটা আবার আসবে। তুমি যাবে না আমার কাছ থেকে। হ্যাঁ, বললাম তো কিচ্ছু হবে না। আমি একটু পরে সব শুনছি, ঠিক আছে? আমি বাথরুমে ঢুকে দেখি বাথরুমের ছাদ থেকে একটা লম্বা হাত বালতির মধ্যে রক্তের একটা তলা নিয়ে নাড়াচাড়া করছে। তুমি দেখো এসো, বালতির পানি লাল হয়ে আছে। আমি এত ভয় পেয়েছি যে চিৎকার করার আগেই চোখের সামনে সব অন্ধকার। তারপর আর কিচ্ছু মনে নেই। আরে ওসব কিচ্ছু না, তুমি এখন একটু ঘুমোবে চলো, তাহলেই শরীরটা ঝরঝরে লাগবে। আর সামনের সপ্তাহ নয়, আমরা কালই গ্রামে যাব। তোমাকে একা একা রেখে যাওয়াটা আর উচিত হবে না। এত ঘন ঘন ভয় পেলে কোনো একটা অসুখ বাঁধাবে। চলো আজ রাতের গাড়িতেই আমরা গ্রামে যাই, ফুপুকে নিয়ে আসি। আজ তুমি জার্নি করতে পারবে? যদি শরীরটা বেশি খারাপ হয়? পারবো, এখন অনেকটা ফ্রেশ লাগছে আমার। আমি এই অবস্থাতেই যাব। ঠিক আছে ঠিক আছে, আমি অফিসে একটু কথা বলে নিচ্ছি। সে রাতে শফিক রিপার গ্রামে যাওয়া হয়নি। রিপার প্রচন্ড জ্বর এলো আর জ্বরের ঘোরে আবল তাবল বকতে লাগলো। শেষে কেয়ারটেকারকে দিয়ে মোড়ের ফার্মেসির একজন পরিচিত ডাক্তার ডাকা হলো। উনি রিপাকে দেখে ওষুধ দিয়ে গেল। প্রচন্ড ভয় পেয়েছে মেয়েটা। শফিকের খুবই মন খারাপ লাগছে। সবকিছু ধমকি উড়িয়ে দিয়ে আর সিরিয়াসলি না নিয়ে আজ এই অবস্থা। না, যেভাবেই হোক অন্য বাসা দেখতে হবে। টাকা গচ্চা গেছে যাক, আর না, বাড়িওয়ালা আসলেই যেন বাসাটা ছেড়ে দেয়া যায়। তাই এখন থেকে বাসার খোঁজ করতে হবে। দুদিন পর রিপা একদম সুস্থ। গ্রামে গিয়ে শফিক রিপা দুদিন বেড়ালো আর সঙ্গে করে রহিমা ফুপুকে ঢাকায় নিয়ে এলো। রহিমা ফুপু দারুণ খুশি। শফিক এবার চিন্তামুক্ত। অন্তত একা একা রিপাকে রেখে তো আর আসতে হচ্ছে না। রিপা আর ফুপুর খুব ভাব। দুজনেই খুব গল্প করে দিন কাটাচ্ছে। কিন্তু সব সুর ঠিক থাকলেও বেহালার তার আবারও কাটল। ফুপু, রহিমা ফুপু, রহিমা ফুপু, কি হইল? কি হইল গো বউ? কি হইছে? এই দেখেন, এদিকে আসেন, দেখো তো এটা কি? ওই কিছুই তো দেখতেছি না। বালতিতে দেখেন একটা বিড়াল পানির মধ্যে ডুবে আছে। আল্লাহ গো, সত্যই তো। এইটা কি বউ? বউ, কি দেখাইলা? ফুপু, কি করবো এখন? শফিককে ফোন দিই, ওকে আসতে বলি? না না না, শফিক রে এখন ফোন দিও না, অফিসের কাজে আছে। এক কাজ করো, বালতির পানিটা ফালাইয়ে দেখো জিনিসটা কি। না না ফুপু, এটা উচিত হবে না। যদি কোনো বিপদ হয় তার চেয়ে এই বাথরুমের দরজাটা ভালো করে বাইরে থেকে লক করে রাখি। আরে বউ, এতে ভয়ের কিছু নাই, এসব দুষ্ট জিনের কাম কাজ। আপনার ভয় লাগছে না ফুপু? না, আমার শ্বশুর বাড়িতে জিন পরিদের আড্ডাখানা ছিল। এইসব কীর্তি কারখানা দেখতে দেখতেই তো এতকাল পার করলাম।
চলো তো দেখি কি করতেছেন উনি। আমি যাব না ফুপু, আমার ভয় লাগে। আরে কিচ্ছু হইব না, আমি শরীর বন্ধের দোয়া জানি। দাঁড়াও, তোমার শরীর বন্ধ করে দিই। শফিক কিন্তু রাগ করবে ফুপু, আমি বলে দিলাম। শফিক কুলে আমার সাথে করবো রাগ, এইটা তো হইতে পারে না। চলো, অত কথা দরকার নাই। পানি ভর্তি বালতিতে একটা জ্যান্ত বেড়াল জল জলে চোখে রিপার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর থেকে রিপার কেমন যেন গা গোলাচ্ছে। ওই দিন বালতিতে রক্তের পিণ্ড, আজ আবার বেড়াল। এসব দেখে এখন ভয়ের চেয়ে মনে হচ্ছে ঘেন্নাটাই বেশি। গা রিরি করছে তার। এর আগেও রিপা বাথরুমের বালতি মগ সব বদলে নিয়েছে। অবশ্য আজ একা থাকলে নিশ্চয়ই আজও রিপা জ্ঞান হারিয়ে ফেলত। রহিমা ফুপু ভীষণ সাহসী মহিলা, উনি থাকাতে রিপা বেঁচে গেছে। তা না হলে এই বাড়িতে এসব উদ্ভট ঘটনার যন্ত্রণায় শফিকে হয়তো অফিস টফিস বাদ দিয়ে বাড়িতেই বসে থাকতে হতো এতদিনে। সে যাক, রহিমা ফুপু আসাতে সব ভালোই চলছে। তবে একটা খারাপ খবর হচ্ছে, বাড়িওয়ালা 3 মাস নয় 6 মাসই ইংল্যান্ডে থেকে আসবে। শফিক ভীষণ রেগে গেছে। অবশ্য কেয়ারটেকারকে বুঝতে দেয়নি। শফিকের ধারণা এই বাড়িতে যে খুন হয়েছে তার সঙ্গে কালো বেড়ালটার একটা যোগসূত্র আছে। কে জানে, হয়তো সত্যিই আছে। তবে ওসব নিয়ে রিপা আর ভাবছে না। যতদিন রহিমা ফুপু আছে ততদিন এই বাড়িতে থাকবে বলে ওরা ঠিক করলো। রহিমা ফুপুও রাজি হয়েছে। রহিমা ফুপুর কোনো ছেলে মেয়ে নেই, তাই কোনো পিছুটানো নেই। তাছাড়া শফিকের প্রতি তার ভীষণ টান। গ্রামের মানুষেরা শহরে এলে অস্থির হয়ে যায়, রহিমা ফুপু সেরকম নয়। কোনো কিছুতেই অস্থিরতা নেই ওনার। শুধু একবেলা পান মিস হলে অস্থির হয়ে যায়, মুখে প্রায় সারাক্ষণই পান থাকবে। দিব্যি কেটে যাচ্ছে শফিক, রিপা আর রহিমা ফুপুর দিন। অশরীরী আত্মা, ভূতপ্রেত, জিনপুরি, ইলেকট্রিক্যাল লাইনের গন্ডগোল, যাই হোক সবাই মিলেমিশে দিন কাটাচ্ছে। আর এতদিনে শফিক, রিপা এটা একদম নিশ্চিত হয়ে গেছে যে ওরা একটু অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করলেই উৎপাত বেড়ে যায়। বিষয়টা নিয়ে দুজনেই ভাবছে। কারোর সঙ্গে এসব বিষয় শেয়ার করা যায় না। তবে রহিমা ফুপু কিভাবে যেন বিষয়টা বুঝতে পেরেছে। সেদিন রিপাকে বলছিলেন, এতদিন হলো বিয়ের বয়স, এখনো নাতি নাতনির দেখা নেই, কারণ কি? তোমরা কি বিষয়টা ভাবছো? আমার ভীষণ মাথা ধরেছে, একটু হাত বুলিয়ে দাও তো। একটা প্যারাসিটামল খাবে? দেবো? আচ্ছা দাও একটা, আর কপালে ভিক্সটা একটু লাগিয়ে দাও। কদিন ধরে খুব খাটুনি যাচ্ছে না তোমার অফিসে? আসতেও তো দেরি হচ্ছে প্রায়। প্রাইভেট জব মানেই তো খাটুনি। রিপা কখন যে ঘুমিয়েছে টেরই পাই। হঠাৎ গোঙানির শব্দে রিপার ঘুম ভেঙে গেল। শফিক রিপাকে এমন ভাবে জড়িয়ে রেখেছে যে ঘরদোর মনে হচ্ছে দুলছে। রিপার গায়ে কেমন একটা লোমশ অনুভূতি হচ্ছে। শফিক শফিক বলে রিপা চিৎকার করছে, কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। কেউ যেন রিপার মুখ আটকে রেখেছে। শুধু অদ্ভুত একটা গোঙানোর শব্দ বের হচ্ছে গলা দিয়ে। ধস্তাধস্তি চলছে অনেকক্ষণ ধরে। 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। দেখতে দেখতে অসংখ্য কালো বেড়াল শফিকের উপর ঝাঁপিয়ে পড়ছে। শফিক আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তাতে কিছু লাভ হচ্ছে না। রিপা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণে সব শেষ। শুধু জানালার পাশে একটা মেয়েকে বিকট শব্দে হাসতে দেখল রিপা। আজ আর ভয় পেল না। হাসির প্রতিধ্বনিতে ঘর ফেটে যাচ্ছে, অথচ পাশের ঘরে বেঘরে ঘুমোচ্ছে রহিমা ফুপু। কোনো শব্দ বা অট্টহাসি তার ঘুম ভাঙাতে পারেনি। সারা রাত মৃত স্বামীর লাশ নিয়ে রিপা অবাক হয়ে বিছানায় বসে রইল। লাশের পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য কালো বেড়াল জাপটে ধরে বসে আছে। এ এক অদ্ভুত ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়ে রইল রিপা। রিপা বাকশূন্য।
চোখে এক ফোঁটা পানি নেই, কোনো হাহাকার নেই, কোনো কিছু চিন্তা করার ক্ষমতাও নেই, এমনকি এক চুল নড়ারও শক্তি নেই। গত রাতে ওদের মধ্যে নারী পুরুষের অদম্য ভালোবাসার শাস্তি পেল শফিক। আজই এই ভয়ঙ্কর মুহূর্ত যে ওদের জন্য ওত পেতেছিল, ওরা বুঝতে পারেনি। আগের টুকরো টুকরো ঘটনা থেকে ওদের সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু নিয়তি যে যাই বলুক, এর পেছনে সত্যিই কোনো বিভৎস গল্প লুকিয়ে আছে, যেটা আমরা কেউ জানি না। জানি ওই মৃত মেয়েটির আত্মা। তা না হলে কেন ঘটবে এসব অতি প্রাকৃত ঘটনা একের পর এক? আর কেনই বা জীবন দিতে হবে শফিককে? ভোরের আলোয় চারদিকের পৃথিবী স্পষ্ট হয়ে উঠছে, অথচ ততটাই অন্ধকারে ছেয়ে যাচ্ছে রিপার দুচোখে দেখা চেনা পৃথিবী। বাইরের আলোকিত পৃথিবীর সঙ্গে রিপার অন্ধকার পৃথিবীর কোনো যোগাযোগ নেই। আলো আধারের এ এক অপূর্ব খেলা। জীবনের কোন বাঁকে কি আছে তা যদি আমরা জানতে পারতাম। রিপার মনে হচ্ছে, হায়, পৃথিবীটা কত ভয়ঙ্কর একটা জায়গা। আস্তে আস্তে বাইরের পৃথিবীর চাঞ্চল্য বাড়ছে। রিক্সার টুংটাং বেল, মর্নিং শিফটে স্কুলের বাচ্চাদের হট্টগোল কানে আসছে রিপার। দু চোখ বেয়ে কেন জানি হঠাৎ জল গড়িয়ে পড়ল। আশ্চর্য, এখনো তো এক ফোঁটাও কাঁদতে পারেনি রিপা। একবার শফিকের মৃত মুখটা দেখল। এ কোন পাপের শাস্তি পেল রিপা? জানি না। লাশের উপর থেকে সমস্ত বেড়ালো উধাও। নিথর নিশ্চুপ একটা দেহ বিছানায় পড়ে আছে। মুখে, চোখে, বুকে, হাতে পায়ে অসংখ্য আঁচড়। আঁচড়ের জায়গাগুলোতে রক্ত জমে আছে। এটা গল্প হলে হয়তো এখানেই থেমে যেত, কিন্তু শেষ দৃশ্য নয় এটা। পরের বাস্তব দৃশ্যটা অন্যরকম। মুহূর্তেই লোকজন, পুলিশের গাড়ির আওয়াজ, নানান জনের নানান কথা, সবই যেন এই বাড়িতেই শোনা যাচ্ছে। উপচে পড়া ভিড় বাড়ির মেইন গেট থেকে রিপার বেডরুম পর্যন্ত। এত লোক কিভাবে খবর পেল কে জানে। রহিমাবাবু বিলাপ করে কাঁদছে শফিকুল শফিকুল বলে। আর রিপা? যা হয় আমাদের সমাজে, প্রশ্নে প্রশ্নে জর্জরিত, যেন অনুভূতি নামক বিষয়টা রিপার থাকতে নেই। সাক্ষী প্রমাণের তোয়াক্কা না করে কেউ কেউ নিশ্চিত ভাবে রায় দিয়ে দিচ্ছে রিপাই খুনি। হয়তো ওর কোনো গোপন সম্পর্ক ছিল, তাই স্বামীকে মেরে ফেলেছে। ভেতরে আরো ঝামেলা হয়তো হতো, কিন্তু শফিকের সেই পুলিশ বন্ধু এসে সব ম্যানেজ করল। দেখি 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 আপনারা জায়গাটা ফাঁকা করেন তো। স্যার, লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, দ্রুত নিয়ে যান। আর শুনুন, মর্গে আমার কথাটা বলবেন। এখানকার ফর্মালিটিস শেষ করেই আমি আসছি। জি স্যার। সরুন সরুন, আমাদের কাজ করতে দিন। দেখি দেখি জায়গাটা পরিষ্কার করুন। আপনারা সরুন, আমরা এই ঘরটি সিলগালা করে বন্ধ করে দিব। ফুপু, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শফিকের বন্ধু। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। বাবা, বাবা, আমার বউটারে বাঁচাও বাবা, ওর কোনো দোষ নাই। খুবই ভালো মাইয়া যে বাবা, কপালের দোষে এইসব কথা শুনতেছে। গ্রামের বাড়িতে খবর দিয়েছেন? দিছে বাবা। বউয়ের ফোন থেকে ওই পাশের বাড়ির উনি রিপার ভাইদের আর শফিকুলের ভাই বোন সকলেরই ফোন দিছে। ওরা এতক্ষণে নিশ্চয়ই গাড়িতে উঠছে। ঠিক আছে, আমি আবার আসবো। একটু ভাবির সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। ওই 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 তো বউ, পাশের বাড়ির বউরা তার কাছেই পয়সা আছে। যাও বাবা। ভাবি, এই মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলুন, আমার প্রফেশনটাই এমন। কি জানতে চান বলুন। ঠিক কি ঘটেছিল বলুন। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবে আমার চোখের সামনে অনেকগুলো বিড়াল ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার সন্দেহ বলতে, ওর তো বন্ধু বা শত্রু কাউকে আমি ঠিক ভালোভাবে চিনি না, জানি না। আগে যাও মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা টেকা হতো, কিন্তু এই বাড়িতে আসার পর ও কোথাও যেত না। একা একা আমি ভয় পাবো বলে তাড়াতাড়ি বাসায় চলে আসতো। আপনি ভেঙে পড়বেন না। শফিক হয়তো আপনাকে বলেনি, ও একদিন আমার অফিসে এসে আপনাদের বাড়ির বিষয়ে কিছু কথা বলেছিল।
আর আমি ওকে থানায় একটা ডায়েরি করতে বলেছিলাম। আপনার কথাও বলেছিল, কিন্তু থানায় ডায়েরি বিষয়ে কিছু বলেনি। ডায়েরিতে শফিক বাড়িওয়ালাকে সন্দেহের তালিকায় রেখেছে। থাক, আপনি বুঝবেন না, এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করছি। যদি পরিকল্পিত হত্যা হয় তবে হত্যাকারী ধরা পড়বেই। আমাকে পোস্টমর্টম রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব করে কি লাভ ভাই? মানুষটা তো আর ফিরে আসবে না। ভাবি, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, শুধু এটুকু বলবো, ধৈর্য ধরেন, সময় সব ঠিক করে দেবে। ওসি হাসানুজ্জামান শফিকের পোস্টমর্টম রিপোর্ট হাতে নিয়ে বসে আছে। আশ্চর্য, মার্ডার নয়, রিপোর্ট বলছে স্বাভাবিক মৃত্যু। কেননা প্রচন্ড ভয় হার্টফেল। কোন একটা হিংস্র প্রাণীর নখের আঁচড় ছিল সারা বডিতে। আচমকা হিংস্র প্রাণী গায়ে ঝাঁপিয়ে পড়াতে ভয়ে হার্টফেল করেছিল শফিক। শফিকের বাড়ির অনেকেই আঙ্গুল তুলেছিল রিপার দিকে, কিন্তু কোনো লাভ হয়নি। এরই মধ্যে শফিকের লাশ দাফন করা হয়ে গেছে গ্রামের বাড়িতে। রিপা কিছুদিন ছিল ওখানে, তারপর ওর ভাইরা ওকে নিয়ে গেছে। মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয় ওর ওসি হাসানুজ্জামানের সঙ্গে। এদিকে ওসি সাহেব নিজে বাদী হয়ে থানায় ওই বাড়িওয়ালার বিরুদ্ধে একটা কেস করেছে। শফিকের বলা সেই রহস্য ভেদ করবেই হাসান। বিভিন্নভাবে এই কেসটা সাজিয়ে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করেই রেখেছে। খুব শীঘ্রই উনি দেশে ফিরবেন, তারপরে স্পেশাল তদন্ত শুরু হবে। ওসি সাহেব খুব শক্ত লোক, আর যাই হোক টাকা দিয়ে তাকে কেনা যাবে না। তাছাড়া শফিকের ফ্ল্যাটের সমস্ত জিনিস সরিয়ে ফেলা হয়েছে। যে ঘরটাতে মূলত বেশি ভয়ঙ্কর সব ঘটনা ঘটত, সে ঘরটা এখনো পুলিশের হেফাজতে। ভয়ঙ্কর ঘটনাগুলো সবই শফিক ওসিকে বলেছিল। বাড়ির কেয়ারটেকারও সন্দেহের তালিকায় রয়েছে। ওকে ওসি সাহেব ওয়ার্নিং দিয়ে এসেছে, যে কোনো সময় থানায় ডাক পড়তে পারে, তাই কোথাও যেন পালানোর চেষ্টা না করে। পালাতে গেলে বিপদ আরো বাড়বে। আশা করছি এতেই কাজ হবে, কারণ সত্যিকারের অপরাধীরা আসলেই ভীতু হয়। আসুন, ভেতরে আসুন। আপনি এসেছেন আমাকে জানানো হয়েছে, তাই এলাম। সত্যি কিভাবে যে কি ঘটে গেল, সো স্যাড। আমার ভীষণ খারাপ লেগেছে। শফিককে আমি খুবই স্নেহ করতাম। আপনি জেনেছেন হয়তো আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমি আপনাকে থানায় নিয়ে যাব। দেখুন, শফিকের মৃত্যুর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। তাছাড়া আমি দেশেই ছিলাম না, আপনি তা জানেন। আমি তো আপনাকে এখনো অভিযোগটা জানাইনি। শুনুন, আমি একজন মানি লোক। আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে পারি, তা জানেন? অবশ্যই জানি, এবং এটাও জানি আপনি শফিকের কাছ থেকে 6 মাসের বাড়ি ভাড়া ছাড়াও 10,000 টাকা নিয়ে ওকে কৌশলে বাড়িতে আটকেছেন। এটা অপরাধ। এই অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? হাস্যকর। না, এই বাড়িতে একজন মহিলা ভাড়া থাকতেন, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনার বাসা থেকে উনি মিসিং, অথচ আপনি থানায় ইনফর্ম করেননি কেন? দেখুন, উনি একজন অ্যাডাল্ট মহিলা ছিল। উনি যদি স্বইচ্ছা কোথাও চলে যায়, তাহলে তার দায় আমার নয়। আপনি থানায় চলুন, সব পরিষ্কার হয়ে যাবে। চলুন, দেখি আপনি আমাকে কতক্ষণ আটকে রাখতে পারেন। এই শুনছো, তুমি বাদলকে একটা ফোন দাও তো, ও সব ব্যবস্থা করবে। দেখুন মিস্টার মঈন, আপনি যখন জেনেছেন ওই ভদ্র মহিলা মিসিং, তারপরেও ওনার স্বামীর কাছ থেকে প্রায় 3 মাস আপনি ভাড়া নিয়েছেন, প্রতারণা করে আপনি টাকা নিয়েছেন। আপনার অ্যাকাউন্টে ওই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে কতবার টাকা ট্রান্সফার করা হয়েছে তার ব্যাংক নোটিশ আমাদের কাছে আছে। আমাকে বলা হয়েছিল টাকাটা যেন আমি... প্লিজ থামুন। আপনি একজন মানি লোক হয়ে আর কখনোই মিথ্যা বলবেন না। কেসটা যখন আমি হ্যান্ডেল করছি, তখন আমি সব একে একে বের করে ফেলবো। সমস্ত তদন্ত শেষে কেসের একটা জট খুলতে শুরু করেছে। বাড়ির কেয়ারটেকারকে থানায় এনে রিমান্ডে নেওয়ার পর আসল সত্যি ফাঁস হয়ে গেল। পুলিশের টর্চারে বেচারা টাকার স্বাদ ভুলে গেল এবং স্বীকার করলো ওই বাড়ির সেই মহিলা মিসিং নয়, ওকে খুন করা হয়েছে। আর বাড়িওয়ালার ভাগ্নেই করেছে খুন। বাড়িওয়ালার এক পরিচিত পুলিশ অফিসারকে টাকা দিয়ে সব ব্যবস্থা করে বিষয়টা ধামাচাপা দিয়েছে। বাড়িওয়ালা অবশ্য খুনের সঙ্গে জড়িত ছিল না, শুধু একমাত্র ভাগ্নিকে বাঁচাতে নিজেও মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে উনি ওনার ভাগ্নের ঠিকানাটা দিয়ে দিয়েছেন। সেই ঠিকানা ধরে ওখানে কাউকে পাওয়া যায়নি।
পুলিশ খুনিকে খুঁজছে। এরই মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তালা দেওয়া ফ্ল্যাটের দরজা দিয়ে অনবরত পানি বাইরে উপচে পড়ছে। হয়তো কোনো বাথরুমের কলটল খোলা রয়েছে, কেউ খেয়াল করেনি। থানায় ফোন করা হলো। যথারীতি পুলিশ তার টিম নিয়ে এসে দরজা খুলে ভেতরে ঢুকলো। অথচ অদ্ভুত ব্যাপার, কোনো বাথরুমের কল খোলা নয়, তাহলে এত পানি এলো কোত্থেকে? কোনো ভৌতিক ব্যাপার না তো। শফিক তো বলেছিল এই বাড়িতে অশরীরী কোনো আত্মা হয়তো আছে। ওসি সাহেব যখন চলে যাবেন ঠিক তখনই একজন হাবিলদার বলল, স্যার একটু এদিকে আসবেন। হ্যাঁ, কি ব্যাপার বসিত? স্যার দেখুন, টাইলসের সাইডগুলো কেমন ভেজা। এতদিন ঘর বন্ধ ছিল, অথচ সাথে সাথে ভেন্টিলেটর দিয়ে যে হাওয়া আসে তাতে তো পানি জমে থাকার কথা নয়। আই সি। মেঝের অন্য টাইলস গুলো একটু চেক করুন তো। না স্যার, অন্য সব টাইলস গুলো শুকনো, শুধু এইটুকু জায়গা টাইলস ভেজা। অন্য সব ঘরগুলোর টাইলস গুলো পরীক্ষা করতে হবে, কুইক। স্যার কি করবো স্যার? টাইলস ভাঙার ব্যবস্থা করতে হবে, কারণ এমন জায়গার টাইলস ঘামছে যেখানে সাধারণত সবাই খাট রাখে। কারণ ঠিক এই জায়গাটার উপরই ফ্যান লাগানো, অর্থাৎ জায়গাটা চাপা পড়ে থাকবে এটা ভেবেই হয়তো কিছু একটা এখানে করা হয়েছে। বসি, দ্রুত টাইলস কাটার লোককে খবর দাও। জি স্যার। অপেক্ষার পরই পুলিশের গাড়িতে করে মিস্ত্রি চলে এলো। আবার লোকজনের জটলা বাড়তে শুরু করেছে। গেটের বাইরে উৎসুক জনতা নানান প্রশ্ন করছে। পুলিশ লোকদের নিষেধ করে ভিড় ঠেলে উপরে উঠে এলো। আপনার ভয়ে কিছু নেই, আপনি ভাঙুন। তদন্তের স্বার্থে আমরা এটা ভাঙছি, আবার ঠিক করে দেয়া হবে। স্যার নিচে কিছু একটা আছে। এই পুরো অংশটা আপনি ভেঙে ফেলুন। স্যার এটা কি? বসির, দ্রুত এটা বের করো, খুব সাবধানে, কোনো প্রমাণ যেন নষ্ট না হয়। স্যার পচে একদম গোবর হয়ে গেছে, কি দুর্গন্ধ। দ্রুত থানায় নেওয়ার ব্যবস্থা করো, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে। এবার প্রকৃত খুনি ধরা পড়বেই। মুভ। কোনো একটা কেসের তদন্ত শেষ হয়ে প্রকৃত খুনি বা অপরাধী যখন আইনের হাতে ধরা পড়ে, তখন ওসি হাসানুজ্জামানের ভীষণ আনন্দ হয়। আজও হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে সে, কারণ শফিকটার কথা আজ খুব মনে পড়ছে। এই কেসটার জিত আসলে শফিকেরই জিত, কেননা ও না চাইলে হয়তো খুনি অবলীলায় সাধারণ মানুষের সাথে মিশে যেত, কোনো দিনই শাস্তি পেত না। একটা কথা ওসি সাহেব বিশ্বাস করে যে সত্যের জয় জয়কার পৃথিবীর সর্বোচ্চ এইভাবেই মাথা তুলে দাঁড়াতে পারে। যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, সত্য তার নিজের পথ নিজেই খুঁজে নেয়। অপরাধী তাদের শাস্তি পেয়েছে। কি মর্মান্তিক হত্যাকাণ্ড ছিল এটা, ভাবতে গা শিউরে ওঠে। পোস্টমর্টম রিপোর্টে সব পরিষ্কার ধরা পড়েছে, আর বাকি ধোঁয়াটে অংশগুলো খুনিরাই স্বীকার করেছে। মেয়েটির স্বামী বিদেশে থাকতো বলে বাড়িওয়ালাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যাতে খোঁজ খবর রাখে। বাড়িওয়ালার ভাগ্নে সব জেনে শুনে এক রাতে তার 4 বন্ধু মিলে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক খুলে ভেতরে ঢুকে যায়। আর ছিটকিনিটা একটু বাঁকা ছিল বলে ওটা লাগানো যেত না। ওরা অনেকদিন থেকে মেয়েটাকে টার্গেট করে প্ল্যান করে নিয়েছিল সব। সেদিন রাতে বাড়ির ছাদে একটা বারবিকিউ পার্টিও দিয়েছিল ওরা। মামাকে বলে রাজি করিয়ে অনেক রাত অবধি গান বাজিয়ে মজা করবে বলেছিল, তাই মামাও রাজি হয়েছিল। মামা সত্যিই জানতো না ওরা এত বড় পাপ কাজ করতে যাচ্ছে। মেয়েটি তখন 3 মাসের প্রেগন্যান্ট। 5 জন মিলে যখন মেয়েটাকে পশুর মতো রেপ করে যাচ্ছে, তখন প্রেগন্যান্সির কোনো একটা ক্ষতি হয়তো হয়েছিল, যার ফলে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলো এবং মেয়েটি তীব্র যন্ত্রণায় কাতর হয়ে গোঙাতে থাকে। অথচ ছাদের পার্টির সেই উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ
মেয়েটির যন্ত্রণাকাতর গোগানিকে আশেপাশে সবার কাছ থেকে গোপন করেছিল সেদিন। ওদের নির্মম পাশবিক অত্যাচারে মেয়েটি এবং মেয়েটির পেটের সদ্য কোমল ভ্রূণটিকেও সে সময় রক্ষা করেনি কেউ। একই সঙ্গে 2টা খুন হলো সে রাতে, কেউ জানতেও পারল না। শুধু দরজা জানালা বন্ধ ঘরে মেয়েটির পোষা সেই কালো বেড়ালটা অস্থির হয়ে ছুটোছুটি করছিল। পাপ আসলে ভয়ঙ্করেরই জন্ম দেয়, আর তাই সে রাতে ওরা বোবাই বেড়ালটাকেও পানি ভর্তি বালতিতে ঢাকনা দিয়ে বন্ধ করে মেরে ফেলে। উফ, কি ভয়ঙ্কর সেই বিভৎস দৃশ্য। এতদিন পর ওদের শাস্তি হলো উচ্চ আদালতে। প্রতিটা পাপ, প্রতিটা অন্যায় যেন এভাবে শাস্তি পায়। সব শুরুরই শেষ আছে, তেমনি শেষ থেকেও শুরু হয় নতুন গল্প। এক নতুন গল্পের শুরু হলো এই শেষটা থেকে। অন্তঃসত্ত্বা মেয়েটির অতৃপ্ত আত্মা অশরীরী হয়ে রয়ে গেল ওই উত্তর শাহজাহানপুরের পেছনমুখী ফ্ল্যাটের 3 তলায়, যে ফ্ল্যাটে কোনো স্বামী স্ত্রী বা অন্য কারো অন্তরঙ্গ মুহূর্ত দেখলেই অতৃপ্তি অশরীরী আত্মা শুধুমাত্র স্বামীটিকেই নির্মমভাবে হত্যা করে। যেমন ভাবে হত্যা করল শফিককে, পরে আরো অনেককে। শেষ হয়ে গেল আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী, এবং আজকের কাহিনীর নাম ছিল পাপ। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি, তার আগে আরো একবার নাম জানিয়ে দেব। আমাদের অভিনয়াংশ বা নাট্যাংশ যিনি পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে যিনি ছিলেন খালিদ। আর অভিনয় করেছেন রিপার চরিত্রে শাড়ি, শফিকের চরিত্রে মঞ্জু, বাড়িওয়ালা আন্টির চরিত্রে সিফাত, বুয়ার চরিত্রে মিনু, ইলেকট্রিশিয়ানের চরিত্রে লোবান, বাড়িওয়ালা আঙ্কেল জাহিদ, রহিমা ফুপু, কুমকুম, প্রতিবেশী ভাবি নীলাঞ্জনা, ওসি হাসানুজ্জামান রাজু, হাবিলদার ইয়াহিয়া এবং মিস্ত্রি হচ্ছে মনির। এই ছিল কুয়াশার আজকে কুয়াশার পর্বের সব কলাকুশলীর নাম।